বিভিন্ন স্বাদের গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন তোমার আমার গল্প বাড়ি হানা বাড়ি। নমস্কার বন্ধু, আমি ঋদ্ধি রয়েছি তোমাদের সঙ্গে। কেমন আছো? আশা করি ভালো আছো আর সবাইকে ভালো রেখেছ। 10,000 স্পেশাল মান্থ, এই স্পেশাল মান্থে কিন্তু আমাদের গল্প উৎসব শুরু হয়ে গেছে। আগের দিন শুনেছিলে লেখক শ্রী কর্ণশীলের লেখা কপিল মুনির সমাধি। আজকে এই গল্প উৎসবের দ্বিতীয় গল্প সুকান্ত দাসের লেখা জিঘাংসা। আজকের গল্প পাঠে সায়ন্তন। চলো আর দেরি না করে গল্পটি শুরু করা যাক। গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। বাড়িটা দেখে মনে হচ্ছে প্রায় 100 বছরের পুরনো। এত পুরনো বাড়ি কিন্তু আজকাল দেখা যায় না আর। শহরের দিকে এমন বাড়ি তুই আজকাল আর দেখতে পাবি না, গ্রামের দিকে বলেই এখনো টিকে রয়েছে। কিন্তু তুই ভুলে যাচ্ছিস, আমরা এই বাড়িটা বিক্রি করবার জন্যই এখানে এসেছি। বাড়িটা ভেঙে আবার নতুন করে যে কি তৈরি হবে তা কিন্তু আমাদের জানা নেই। আরে তুই বল না, শুধু শুধু এমন একটা পুরনো বাড়ি রেখে কি লাভ? এখানে তো কেউ থাকে না, একজন কেয়ারটেকার মতো রয়েছে, সে দেখাশোনা করে। বাড়িটা শুধু শুধু ফেলে রেখেছে, কোনো লাভ হচ্ছে না। তার থেকে বাড়িটা বিক্রি করে দিলে বেশ কিছু টাকাও পাওয়া যাবে, আর এখানে বারবার ওদের আসতেও হবে না। দেবাংশু অনেকক্ষণ ধরেই ঘরের মধ্যে থাকা লোহার সিন্দুকটার দিকে তাকিয়েছিল। তাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে প্রাঞ্জল বলল, ছোটবেলায় যখন এখানে আসতাম তখন ওই নিচের ঘরগুলোই আমাদের যাওয়া বারণ ছিল। কেন বারণ ছিল সেটা জানি না, তবে ঠাকুরদা বারণ করত। দেবাংশু একটু শান্ত প্রকৃতির, সে কথা বলে ধীরে ধীরে। অনেক ভেবে চিনতে সিন্দুকটার দিকে তাকিয়ে থাকতে থাকতে স্বাভাবিক ভঙ্গিতেই বলল, এই ধরনের সিন্দুক তো বেশ পুরনো। যতদূর আমি জানি এই সিন্দুকটা এই বাড়িটার থেকেও পুরনো বলে মনে হচ্ছে। হ্যাঁ, সেটা তো মনে হচ্ছেই, কিন্তু এই সিন্দুকের ভেতরে কি আছে বলতো? এই সিন্দুকের ভেতরে কি আছে তা জানার কোনো সুযোগ কখনোই আমি পাইনি। সত্যি বলতে এ বাড়িতে খুব কম এসেছি, তার উপর তখন এখানে অনেকেই থাকতো। তাদের কেউ নিচের ঘরে আমায় আসতে দিত না। বড় হওয়ার পর এই প্রথম কিন্তু আমি এখানে এলাম। একেই বোধহয় ভাগ্য বলে। যখন এখানে এলি তখনই বাড়িটা বিক্রি হওয়ার কথা চলছে, তার মানে এই বাড়িটা আজ তোর শেষ দেখা, বুঝলি? কথাটা বলে সজল ঘরের এক পাশে গিয়ে দাঁড়ালো। এই বাড়িটায় এই ঘরটা একদম নিচের দিকে। বাড়িটা যে খুব একটা বড় তা কিন্তু নয়, তবে বেশ পুরনো ধরনের বাড়ি বলে দেওয়ালগুলো বেশ চওড়া। মাথার ওপর অনেক উঁচুতে কড়ি বড়গা দেখা যায়। তাছাড়া দোতলা বাড়িটার ব্যালকানিটাও বেশ পুরনো ধরনের। বাড়িটা এখানে ওখানে ভেঙে পড়লেও এখনও বেশ শক্তই রয়েছে। ছাদের দিকে ছোট ছোট গাছের চারা বেরিয়েছে। আমরা এখানে এসে প্রথমে ছাদে গিয়েছিলাম। দোতলা বাড়িটার ছাদটা বেশ চওড়া। ছাদে দাঁড়ালে বাড়ির চারপাশে অনেকটা পর্যন্ত দেখা যায়। গ্রামের একদম শেষের দিকে বাড়িটা কোনো এক সময় তৈরি হয়েছিল। এক সময় বাড়ির পেছনের দিক দিয়ে একটা নদীও ছিল বোধহয়। এখন সেই নদীতে আর জল নেই, কেমন যেন শুষ্ক হয়ে নিজের অক্ষমতা জাহির করে চলেছে। এখনো গ্রামের লোকেদের দেখেছি ওদিকটা একটু কম যায়। আমি এগিয়ে গিয়ে দাঁড়ালাম সেই সিন্দুকটার সামনে। নিচের এই ঘরে আসবাব বলতে ওই সিন্দুকটাই। তাছাড়া আরও কিছু বাতিল জিনিসপত্র রয়েছে, যেমন ভাঙা চেয়ার, একটা ভাঙা কাঁচের আয়না। কাঁচের আয়না বলার কারণটা হলো আয়নাটা কিন্তু এখনকার দিনের মতো না, বেশ বড় ও কারুকার্য করা। আয়নাটার সামনে দাঁড়ালে নিজেকে কেমন যেন অদ্ভুত লাগে। ভাঙা কাঁচের ওপর নিজের যে প্রতিচ্ছবি ফুটে ওঠে সেটা দেখতে খুব একটা ভালো লাগে না। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে সজল বলেছিল, এরকম একটা পরিত্যক্ত বাড়িতে এরকম একটা আয়না থাকার মানে কি জানিস? এই বাড়িতে নিশ্চয়ই ভূত আছে। সজলের কথায় বাকি সবাই হেসে উঠেছিল, কিন্তু আমি কেন জানি না হাসতে পারিনি। ছোটবেলায় যখন এখানে আসতাম গোটা বাড়িতে লোকজন থাকতো। দোতলার ব্যালকনিতে কতদিন দুপুরে একটা বড় চেয়ারের ওপর বসে সময় কাটিয়েছি। তখন যেন বাড়িটা একটু অন্যরকম মনে হতো। ওই কাঠের পুরনো চেয়ার, মোটা মোটা দেয়াল, অনেক উঁচুতে সিলিং, এমনকি আমার থেকে উঁচু ব্যালকনির বারান্দা। আর আজ
এখানে এসে ঢোকার পরে কেমন যেন সেই ছোটবেলার সাথে এখনকার বাড়িটাকে মেলাতে পারছিলাম না। যেন মনে হচ্ছিল আমার ছোটবেলার সেই বাড়িটা কোথায় যেন হারিয়ে গেছে। তার বদলে এমন একটা ভাঙাচোরা পুরনো দোতলা বাড়ি দাঁড়িয়ে পড়েছে এখানে। প্রাঞ্জল বাড়িটা বিক্রি করে দেবে শুনে কেয়ারটেকার রামুদা বলেছিল, এ বাড়ি রেখে কি হবে বলো তো ছোট বাবু? এখন তো এখানে কেউ আসেও না। এত বড় ভূতের বাড়ি আমি একা আগলাচ্ছি, আমার আর ভালো লাগে না। বাগানের দিকটা জঙ্গল হয়ে গেছে, সাপ খোপ থাকতে পারে। তোমরা এসেছো দেখে বড় ভালো লাগছে। কিন্তু তোমাদের যে এখানে আর থাকা হবে না রামুদা। রামুদা ছলো ছলো চোখে দোতলা বাড়িটার দিকে তাকিয়েছিল। আস্তে আস্তে এগিয়ে গিয়ে ক্ষয়ে আসা সিঁড়িটার ওপর হাত বোলাতে বোলাতে বলল, মনে আছে যখন প্রথম এই বাড়িতে এসেছিলাম, ঠিক এইখানেই বসেছিলাম। বড় দাদাবাবু এসে রাগী চোখে তাকিয়েছিল কতক্ষণ, তারপর হেসে আমাকে কাছে ডেকেছিল। সে হাসি আমি আজও ভুলতে পারিনি ছোটবাবু। ঠাকুরদার সাথে তোমার অনেকবার দেখা হয়েছে, তাই না? সে আর কবার। আমি এ বাড়িতে আসার পর থেকেই তো বড়বাবু অসুস্থ হয়ে পড়ল। তারপর সে ঘরের বাইরে যেত না। তাকে দেখাশোনার জন্য অন্য একজন ছিল, তবে কালে কালে সবাই এখান থেকে চলে গেল। এখন আমি একাই পড়ে আছি। না না, এই বাড়ি বিক্রি করে দাও ছোটবাবু, বিক্রি করে দাও। গোটা বাড়িটায় খুঁজে দেখলাম, সবকিছুই আগের মতনই আছে, শুধু মানুষগুলো আর নেই। মানুষই কিন্তু একটা বাড়ির আসল আসবাব, বুঝলি? মানুষ না থাকলে যাই থাকুক না কেন, গোটা বাড়িটাই ফাঁকা বলে মনে হয়। তাই বাড়িটা দেখছিস না, দেয়ালে কেমন কালচে দাগ হয়ে গেছে, মেঝেতে সামান্য ধুলো। রামদা যতই বলুক না কেন, সে প্রতিদিন ঘরগুলোকে ঝাঁট দেয়, তবুও মানুষ না থাকলে এমনটা হয়েই থাকে। তাহলে কি ঠিক করলি? না রে, বাবা ঠিকই বলেছিল। এই বাড়ির মায়া আর বাড়িয়ে লাভ নেই, বিক্রি করে দেওয়াটাই ভালো। তারপর সেই টাকায় শহরে একটা ফ্ল্যাট কেনা যাবে না হয়। তাছাড়া শুনেছি সেই টাকা আমরা একা নিতে পারবো না। কলকাতায় বাবার এক ভাই থাকে, তাকেও টাকার কিছুটা অংশ দিতে হবে। দেবাংশু, প্রাঞ্জল আর সজল ঘরের জানলার কাছে দাঁড়িয়ে কথা বলছিল। সেই সুযোগে আমি সেই বড় লোহার সিন্দুকটার কাছে গিয়ে দাঁড়ালাম। পাথরটা ধরে টানাটানি করতে করতে একটা খটখট শব্দ হতেই ওরা তিনজন ঘুরে তাকালো সেই দিকে। এই সিন্দুকটা একবার খুলেই দেখা যাক না, এর ভেতরে কিছু আছে কিনা। এমন একটা বাদশাহী সিন্দুক না খুলে দেখলে মনটা খুঁতখুত করবে। বাড়িটা তো বিক্রি হয়েই যাবে, তার আগে। বাড়িটা কিন্তু অনেক পুরনো, আর এই সিন্দুকটা তার থেকেও বেশি পুরনো। এই সিন্দুকের মধ্যে খারাপ কিছু থাকতে পারে। আরে এই ঘরটা দেখছিস না, কেমন যেন অস্বাভাবিক ঠান্ডা। তাছাড়া এই ঘরের দরজার তালা কিন্তু বন্ধ ছিল। আমরা তালা ভেঙে ভেতরে ঢুকেছি। দেবাংশুর বলা কথাগুলো নিচের এই ঘরটার মধ্যে কেমন যেন অদ্ভুত থমথমে শোনালো। আমি বললাম, এই দেবাংশু, তুই ওরকম টিপিক্যাল ভয় মার্কা কথাগুলো বলিস না তো, চুপ করে থাক। তোর যদি দেখতে ইচ্ছে না হয় তাহলে তুই দেখিস না, সরে যা। এই প্রাঞ্জল, সজল, আয় না, এই সিন্দুকটা খোলার চেষ্টা করে দেখি। দেবাংশু কিন্তু সিন্দুকের দিকে এগিয়ে গেল না। সে কেমন যেন পেছনের দিকে সরে ঘরের চারিদিকে দেখতে লাগলো। ঘরটার নিচের দিকে সিঁড়ি দিয়ে উঠে দোতলায় যাওয়ার সিঁড়িটা যেখানে উঠে গেছে, সেই সিঁড়ির নিচে ছোট্ট একটা দরজা। প্রাঞ্জল এই দরজাটা দেখেছিল ছোটবেলায়। সে বলেছিল, ওই দরজাটা খুলে ভেতরে যাওয়ার কোনো নিয়ম নেই। আসলে দরজাটা সহজে খুঁজে পাওয়া যেত না, কিন্তু আমি খুঁজে পেয়েছিলাম। ছোটবেলায় ওই দরজাটা একবার মাত্র দেখেছিলাম, তবে বলেছিল ওখানে নাকি বাড়ির কারোর যাওয়ার নিয়ম নেই। দরজাটা ভাঙতে হয়েছিল, ভেঙেই ভেতরে ঢুকতে হয়েছিল। দরজা থেকে নিচে নেমে ওরা বুঝতে পারল ঘরটা মাটির তলায়। আগেকার দিনে যেমন মাটির তলায় গুপ্ত ঘর তৈরি করা থাকতো, ঠিক তেমনই। তবে ঘরটা খুব একটা বড় নয়। একটা পুরনো ধরনের জানালা রয়েছে, তবে জানালাটা বন্ধ। এই ঘরে আলো বাতাস আসার একমাত্র জায়গা ছিল ওই দরজাটা, যেখান থেকে ওরা ভেতরে ঢুকেছিল। তাই প্রথমে ভেতরে ঢুকতেই একটু দম বন্ধ হয়ে এসেছিল আমার। বাকিরা ভেতরে ঢুকে মোবাইলের টর্চের আলো দিয়ে
চারপাশটা দেখে বুঝতে পেরেছিল এই ঘরে অনেক দিন হলো কারোর পা পড়েনি। এসব সে আগেই বলেছে, সেটাই ভাবছিলাম। আর ঠিক তখনই প্রাঞ্জলের পায়ের ওপর দিয়ে সুরসুর করে কিছু একটা চলে যেতে সে চিৎকার করে সরে এলো। ওরে বাবা গো, ওটা কি সাপ নাকি? ওরা চেঁচায়, কিন্তু কিছুই দেখা যায় না। ঘরের একদম কোণে একটা সিন্দুক, আর শুধু সিন্ধুক নয়, কয়েকটা ছোটোখাটো ভাঙাচোরা আসবাবপত্র পর্যন্ত রয়েছে। কিন্তু যেগুলোকে ওরা আসবাবপত্র বলে ভেবেছিল সেগুলো আসলে একটা চেয়ার, একটা টেবিল আর একটা আয়না ছাড়া আর কিছু না। শেষমেশ কিন্তু সিন্দুকের তালাটা টানতে টানতে সিন্দুকটা খুলে গেল। লোহার সিন্দুকের গায়ে যে বেশ কিছু কারুকার্য করা ছিল তা টর্চের আলোয় ভালোভাবেই বোঝা যাচ্ছিল। সিন্দুকটা খুলতেই যেন সিন্দুকের ভেতর থেকে এক পশলা গরম হাওয়া ছিটকে বেরিয়ে এসে ওদের গায়ে লাগলো। দুহাতে টেনে ধরেছিল, তাই ডালাটা খুলে যেতেই ওরা তিনজনে যেন ছিটকে গিয়ে পড়ল পেছনে। কিন্তু সেই লোহার সিন্দুকটা এত টানাটানিতে ডালা খোলা ছাড়া আর একটু নড়ল না। যেন মনে হলো সিন্দুকটা মাটির সাথে বসানো রয়েছে। সিন্দুকের অনেকটা অংশ একদম মাটির তলায়। দেবাংশু ওদের ওভাবে পড়ে যাওয়ায় সামনে এগিয়ে এসে ওদের উঠতে সাহায্য করল। উঠে ওরা গায়ের ধুলো ঝাড়তে ঝাড়তে বুঝতে পারল সবার গায়ে লেগেছে রাজ্যের ধুলো। কিন্তু এত কষ্ট করে যে সিন্দুকটা খোলা হলো সেটার মধ্যে কি রয়েছে? টর্চের আলো ফেলে ওরা দেখতে পেল সিন্দুকের 3টে থাক, তবে সিন্দুকের 2টো থাক একদম ফাঁকা। নিচের থাকটা অর্ধেকটা বসে গেছে মাটির তলায়। ঘরের মেঝেটা যে মাটির সেটা ওরা আগেই বুঝতে পেরেছিল, আর সেই মাটির তলায় সিন্দুকটা খানিকটা ঢুকে গেছে। ভাগ্যিস সিন্দুকের পায়াগুলো ঢুকে গিয়েছিল। দরজাটা যদি মাটির তলায় ঢুকে যেত তাহলে সে দরজা আর খোলা যেত না। কিন্তু তালার যতটা মাটির ওপরে ছিল তাতে বোঝা যাচ্ছে সেই খাপে একটা কালো মতো বাক্স রয়েছে। সিন্দুকটা খুলতেই কিন্তু অদ্ভুত একটা কেমন ধূপের মতো গন্ধ চারপাশে ছড়িয়ে পড়ল। কেমন একটা গন্ধ বের হচ্ছে না সিন্দুকটা থেকে? আর সিন্দুকের পেছনের দিকটা বেশ খানিকটা মাটির তলায় বসে গেছে, কিন্তু সামনেটা ওটা কি বলতো? ততক্ষণে ওদের বাকি 3জনের মোবাইলে টর্চের আলো গিয়ে পড়েছে সিন্দুকের তলার দিকে। সবাই এক বাক্যে সেদিকে তাকিয়ে বলল, একটা বাক্স বলে মনে হচ্ছে না? কিন্তু আমার মনে হয় এই বাক্সটা খোলার কোনো প্রয়োজন নেই। এই সিন্দুকটা আমার আমার এমনিতেও কেমন একটা অদ্ভুত লাগছে, জানিস তো। তার উপর এই সিন্দুকের মধ্যে এত কষ্ট করে লুকিয়ে রাখা একটা বাক্স, সেটা শুধু শুধু খোলার কি কোনো প্রয়োজন আছে? হ্যাঁ, তুই না দেবাংশু, সব কিছুতেই ভয় পাস। তুই একটা কাজ কর, যা বাইরে যা, বাইরে বেরিয়ে ওই রামুদার সঙ্গে গল্প কর, যা। দেখ, এর আগেও কিন্তু আমি একটা পুরনো বাড়িতে গিয়েছি। সেখানকার লুকিয়ে রাখা কোনো জিনিসপত্রে হাত দেওয়া কিন্তু মোটেই উচিত নয়। ভাই তুই ছেড়ে দে, তুই বাইরে যা, আমরা দেখছি, তোকে সব দেখতে হবে না। দেবাংশু কিন্তু বাইরে গেল না, ঘরের একপাশে দাঁড়িয়ে আলো ফেলে সামনের দিকে দেখতে লাগলো। বেশ কিছুক্ষণের চেষ্টায় মাটি সরিয়ে সিন্দুকটা সবাই মিলে ধাক্কা দিতে দিতে খানিকটা মাটি থেকে ওপরের দিকে তোলা গেল। তারপরেই হাত ঢুকিয়ে বাক্সটা কোনো রকমে টেনে বের করে নিয়ে এলো সজল। বাক্সটা কিন্তু খুব একটা ভারী নয়, দেখে মনে হচ্ছে কাঠের বাক্স, কিন্তু এরকম কালো রং হয়ে গেল কি করে? গন্ধটা কিন্তু এই বাক্সটা থেকেই আসছে, কেমন একটা অদ্ভুত গন্ধ। আরে বাক্সটার মধ্যে নিশ্চয়ই কিছু একটা আছে, ওই দেখ কেমন শব্দ হচ্ছে। সজল ততক্ষণে বাক্সটা নিয়ে ঝাঁকাতে শুরু করেছে। বাক্সের ভেতরে সত্যিই খটখট করে শব্দ হতে লাগলো, যেন মনে হলো বাক্সটায় কিছু একটা রয়েছে। সবচেয়ে বেশি অবাক হলাম আমি, এটা প্রাঞ্জলের ঠাকুরদার বাড়ি, সেখানে মাটির তলায় এই ঘরের সিন্দুকের মধ্যে এমন একটা বাক্স রয়েছে তা আমি ভাবতেই পারিনি। দেখ, বাক্সের মধ্যে কি আছে তা আমি জানি না, তবে এই এত বছরের পুরনো এই সিন্দুকটাকে বিক্রি করলে কিন্তু অনেক টাকা পাওয়া যাবে। তাছাড়া এই বাক্সের মধ্যে যদি কোনো গুপ্তধনের নকশা কিংবা ওই ধরনের কিছু থাকে, বাড়িটা তো এমনি পুরনো, গুপ্তধন থাকতেও তো পারে। আমি সজলের কথায় হাসলাম, তারপর বললাম, এ দূর, ওসব বাদ দে, বাক্সটা খোল না, দেখি কি আছে ওর মধ্যে। খুলিস না বাক্সটা, খুলিস না। পেছন থেকে দেবাংশুর ভারী গলায় বলা কথাগুলো শুনে আমরা 3জনে কেমন থতমত খেয়ে গেলাম।
সজল বাক্সটা খোলার জন্য হাত বাড়িয়েছিল, কিন্তু দেবাংশুর কথায় থেমে গেল। তারপর বলল, কেন ব্যাগরা দিচ্ছিস বলতো? তুই যা না, তোর ভয় করছে যখন তুই এখান থেকে যা। এই সামান্য একটা বাক্স। না না, বাক্সটা সামান্য নয়। বাক্সের গায়ে দেখ, লাল সিঁদুরের মতো কিছু চিহ্ন রয়েছে না? দেবাংশুর কথায় সকলেই আলোটা ভালো করে বাক্সের গায়ে ফেলল। দেখা গেল বাক্সের মাঝামাঝি একটা জায়গায় সত্যি লাল রঙের কিছু দাগ, কিন্তু সেটা যে সিঁদুরের দাগ সেটা দেবাংশুর মনে হলো কেন? অবাক হয়ে প্রাঞ্জল বলল, আরে, এতে সিঁদুরের দাগ আসবে কোত্থেকে? এমন একটা কাঠের বাক্সের মধ্যে কেউ শুধু শুধু সিঁদুর লাগাতে যাবেই বা কেন? সজল, তুই খোল। আমি সজলের দিকে তাকালাম। সত্যি বলতে বাক্সের গায়ে আঁকা লাল রঙের দাগগুলো আমারও কেমন যেন অদ্ভুত মনে হচ্ছিল, অনেকটা সস্তয়ন চিহ্নের মতো। কিন্তু এই বাক্সের গায়ে অমন দাগ কেন বুঝতে পারছিলাম না। দেবাংশুর কথাটা পাত্তা না দিলেও প্রাঞ্জল, সজল, এমনকি আমি পর্যন্ত তার কথায় যেন থতমত খেয়ে গেছি। হঠাৎ করে মনে হলো ঘরের পরিবেশটা কেমন যেন থমথমে হয়ে গেছে। বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকার পর হঠাৎ করে হাতের একটা টানে বাক্সটার ঢাকনা খুলে ফেলল সজল, আর তার সাথে সাথে একটা হট শব্দ করে বাক্সটা খুলল। ঠিক সেই মুহূর্তে একটা ব্যাপার ঘটে গেল। এতক্ষণ উত্তেজনার বশে আমরা বাক্সটা তেমন ভালো করে দেখার সুযোগ পাইনি। তবে বাক্সটা কালো রঙের হলেও তার গায়ে যেন অদ্ভুত কিছু কারুকার্য করা, ঠিক যেমন পুরনো দিনের বাক্সের গায়ে সোনালি কারুকার্য করা থাকে। তবে ধুলো পড়ে জিনিসটা কেমন যেন ময়লাটে হয়ে গেছে। তবে বাক্সটা নিয়ে তখন আমাদের চিন্তা ছিল না। বাক্সের ঢাকনা এক টানে খোলার সাথে সাথে সজল একটা চিৎকার করে মাটিতে পড়ে গেল। তার অমন চিৎকার দেখে আমি অবাক হয়ে গেলাম বটে, তবে দেবাংশু কেমন ভয়াবহ গলায় বলল, আমি আগেই বলেছিলাম, আমি তোদের আগেই বলেছিলাম এই বাক্সটা খুলিস না। তোরা তোরা আমার কথা কিন্তু শুনলি না। আমি আর প্রাঞ্জল ততক্ষণে সজলকে তোলার চেষ্টা করছি। সজল মাটিতে ছিটকে গিয়ে পড়েছিল, যেন মনে হয়েছিল একটা প্রবল ধাক্কায় কেউ তাকে ছিটকে সরিয়ে দিয়েছে। মাটিতে পড়ার সাথে সাথে সজল নিজেও কেমন যেন হতভম্ব হয়ে এদিক ওদিক তাকিয়ে দেখছে। আমাদের হাতে ধরে থাকা মোবাইল টর্চটা তার মুখে ফেলতে বোঝা গেল সজল বেশ খানিকটা ভয় পেয়ে গেছে। কি হলো? তুই ওভাবে ছিটকে পড়লি কেন? সজল কেমন যেন হতভম্বের মতো বাক্সটার দিকে তাকিয়েছিল। আমাদের মোবাইলের আলোগুলো ততক্ষণে সজলের ওপর গিয়ে পড়েছে। বাক্সটা অন্ধকারে পড়ে রইল। সজল কেমন যেন অদ্ভুত কাঁপা কাঁপা গলায় বলল, বাক্সটা খুলতেই কেমন যেন মনে হলো বাক্সের ভেতর থেকে কেউ একটা আমার ধাক্কা দিল। কি পাগলের মতো কথা বলছিস? এমন পুরোনো একটা বাক্সের ভেতর থেকে কে তোকে ধাক্কা দেবে? না রে, আমার মনে হলো বাক্সের ভেতর থেকে একটা একটা গরম হাওয়ার মতন কিছু বেরিয়ে এসে আমায় ধাক্কা দিল। তাই তো আমি ছিটকে গেলাম পিছনে। আমার মনে হয় বাক্সটা এতদিন ধরে বন্ধ ছিল, তাই বোধহয় বাক্সটার মুখটা টাইট হয়ে গেছিল। জোরে খুলতে গিয়ে তোর এমনটা মনে হয়েছে। ওই সিন্দুকটা খুলতে গিয়ে যেমন আমরা ধুলোয় পড়ে মাখামাখি হলাম। কথাটা বলে আমি সজলকে একটু আশ্বস্ত করতে চাইলাম, কারণ আমি নিজেও দেখেছি সজল কেমন যেন ছিটকে পেছনের দিকে চলে গিয়েছিল। অথচ ওই বাক্সর ডালাটা খুলতে কিন্তু অত জোর লাগার কথা নয়। দেবাংশু ততক্ষণে সামনের দিকে এগিয়ে এসেছিল। এবার বলল, আমি আগেই বলেছিলাম তোদের এই বাক্সটা খুলিস না, খুলিস না। কিন্তু কিন্তু তোরা আমার কথা শুনলি না। না জানি কি আছে ওই বাক্সের মধ্যে। আমাদের সকলের চোখে পড়ল পেছনে মাটিতে পড়ে থাকা বাক্সটার দিকে। বাক্সটার ডালাটা খোলা। বাক্সটা মাটির ওপর যেন চুপ করে বসে আমাদের দিকে তাকিয়ে দেখছে। মোবাইলের আলোগুলো একসাথে বাক্সটার ওপর গিয়ে পড়তে বুঝতে পারলাম বাক্সের ভেতরটাও কালো কাঠের মতো। আস্তে আস্তে আমরা বাক্সটার দিকে এগিয়ে যেতেই বুঝতে পারলাম বাক্সটার ভেতরে একটা সাদা কাপড় দিয়ে যেন কিছু চাপা দেওয়া রয়েছে। প্রাঞ্জল এদিক ওদিক তাকালো, তারপর বাক্সটার ভেতর হাত ঢুকিয়ে কাপড়টা টেনে তুলতে আমরা কিন্তু অবাক হয়ে গেলাম। সেই কালো কাঠের বাক্সটার ভেতর পাশাপাশি শোয়ানো রয়েছে 4টে কাঠের পুতুল। অবাক ভাবটা সামলাতে না পেরে আমরা সবাই ওর চাওয়াচাওয়ি করলাম। একমাত্র দেবাংশু আমাদের 3 জনের মাথার ওপর থেকে উঁকি মেরে
কাঠের বাক্সটার দিকে দেখে বলল, অনেক বছর আগে গ্রামের দিকে এইরকম পুতুল নাচ হতো। সেই পুতুল নাচে এই পুতুলগুলো, দেখ 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 দেখ, পুতুলগুলোর হাত পায়ের সাথে সাথে দড়িটাও কিরকম যেন কালো কালো হয়ে গেছে। একটা কালো দড়ি বাঁধা রয়েছে। থেমে থেমে অদ্ভুতভাবে যতই সে কথাগুলো বলতে লাগলো, ততই কাঠের বাক্সের মধ্যে শুয়ে থাকা 4টে পুতুল যেন আমাদের চোখে হয়ে উঠতে লাগলো একটা অদ্ভুত কিছু। বেশ কিছুক্ষণ আমরা একভাবে পুতুলগুলোর দিকে তাকিয়ে রইলাম। কাঠের পুতুলগুলো প্রায় হাতখানেক লম্বা। কাঠের পুতুলগুলো কেমন যেন কালচে হয়ে এসেছে। পুতুলগুলোর হাত, পা আর ঘাড়ের কাছ থেকে বেরিয়ে আসা কালো কালো সুতো একটা ছোট কাঠের টুকরোর সাথে বাঁধা রয়েছে। অবাক হয়ে আমরা তাকিয়ে দেখছি, এমন সময় প্রাঞ্জল একটা হাত বাড়িয়ে কাঠের একটা পুতুল নিয়ে বলল, এই বাক্সের মধ্যে লোহার সিন্ধুকে এত বছর ধরে এই কাঠের পুতুল 4টে রয়েছে। ঠাকুরদা বলতেন এই ঘরে না যেতে, এই ঘরে এমন কিছু আছে যেটা ভালো নয়। কিন্তু এই কাঠের 4টে পুতুলের কাছ থেকে এত ভয় পাওয়ার কারণ কি? পুতুলের চোখগুলো ভালো করে দেখ দেখ, মনে হচ্ছে চোখগুলো কাঠের নয়, যেন জ্বলন্ত জীবন্ত দুটো চোখ একভাবে এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে আছে। এক্ষুনি নড়তে শুরু করবে। আমার কিন্তু এখানে ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। চল চল আমরা এখান থেকে বেরিয়ে যাই। সজল অবাক হয়ে পুতুলগুলোর দিকে তাকিয়েছিল। এবার দেবাংশুর কথা শুনে বলল, পুতুলগুলো যদি বেঁচে ওঠে না, তাহলে কিন্তু প্রথমে তোকেই ধরবে, কারণ তুই সব থেকে বেশি ভয় পাচ্ছিস এখানে। এবার একটু চুপ কর না ভাই, তোকে তো আগেই বললাম তোর ভয় হলে তুই এখান থেকে বেরিয়ে যা। পুতুলগুলো কিন্তু বেশ পুরনো। এই সুতোগুলো কেমন যেন বলে মনে হচ্ছে না? দেখ কেমন নরম সুতো, আর সাধারণ সুতোর চেয়ে কিন্তু বেশ খানিকটা মোটা। প্রাঞ্জল ততক্ষণে একটা পুতুল হাতে তুলে নিয়েছে। পুতুলটার ওপরের দিকে দুটো কাঠের সাথে বেঁধে রাখা দড়িগুলো দিয়ে পুতুলটাকে নাড়ানোর চেষ্টা করতে লাগলো প্রাঞ্জল, কিন্তু পুতুলগুলো নড়ল না। সজল বলল, অনেক দিনের পুরনো পুতুল, তাই কলকবজা বোধ হয় শক্ত হয়ে গেছে। না, এভাবে হবে না। পুতুলগুলোকে বাড়ি নিয়ে গিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? এই পুতুলগুলো এখান থেকে বয়ে নিয়ে যাবি, আর ওগুলো ওখানে নিয়ে গিয়ে হবেটাই বা কি? জিনিসগুলো কত বছরের পুরনো বলতো? আর কিছু বছর চলে গেলে এগুলো কিন্তু এক একটা অ্যান্টিক জিনিস হয়ে যাবে। আমার মনে হয় এই কারণেই ঠাকুরদা যত্ন করে রেখে দিয়েছিলেন এগুলো। তাছাড়া তো আর কোনো কারণ দেখতে পাচ্ছি না। দেখ, তোরা যদি না নিয়ে যাস তাহলে। শেষে অবস্থা এমন দাঁড়ালো যে সজল পুতুলের বাক্স সমেত বাড়ি নিয়ে যেতে রাজি হল। আমরা আবার অপেক্ষা করলাম না, কারণ ততক্ষণে বিকেল হয়ে আসতে শুরু করেছে। আমাদের এক্ষুনি ফিরে যেতে হবে। এই ভূতের বাড়িতে থাকার তো কোনো প্রশ্নই আসে না। আমরা বেরিয়ে আসি নিজেদের ব্যাগপত্র নিয়ে, তার সাথে একটা সাদা কাপড়ে ওই বাক্সটাকেও বেঁধে নিলাম। আমাদের মনে হলো বাক্সটা যদি কেউ দেখতে পায় তাহলে কৌতূহলী হয়ে পড়তে পারে, তাই সাদা কাপড়ে মুড়িয়ে নিয়েছিলাম। রামু বলল, দাদাবাবুরা, ওই সাদা কাপড়ের পুটলিতে কি আছে? আসলে ওই প্রাঞ্জলের ঠাকুরদাদার ঘর থেকে একটা ছবি তুলে নেওয়া হয়েছে, আর আমাদের কিছু জামা কাপড়। আসলে একটা ব্যাগ এমনভাবে ছিঁড়ে গেছে যে বাক্সের কথাটা রামুকে কিছুতেই বলা যাবে না, সে অন্য কিছু ভাবতে পারে। তাছাড়া ওগুলো এখান থেকে নিয়ে যাওয়ার পথে বাধা দেওয়ার কোনো কারণ না থাকলেও অদ্ভুত কোনো একটা কারণে তাকে কিছুই জানাতে ইচ্ছে হলো না। প্রাঞ্জল ঠাকুরদার বাড়ি ছেড়ে চলে আসার সময় একবার দাঁড়িয়ে পেছনের দিকে তাকিয়ে বাড়িটাকে দেখতে লাগলো। একটু পরেই সন্ধে হয়ে আসতে শুরু করবে। বাড়িটা কেমন যেন অদ্ভুত বলে মনে হলো প্রাঞ্জলের। বেশ কিছুক্ষণ সে তাকিয়ে রইল সেদিকে। বোধহয় নিজের ভিটে মাটি বলে একটু মায়া জন্মেছিল, তাই আমি এগিয়ে গিয়ে তার কাঁধে হাত রেখে বললাম, আর মায়া বাড়াস না ভাই, যে মায়া বাড়িয়ে লাভ নেই সে মায়া ত্যাগ করতে হয়, বুঝলি? এখন চল, নাহলে রাতের মধ্যে বাড়ি পৌঁছতে পারবো না। চল। তাহলেও বাড়িটা বিক্রি হোক, আমাদের যা দেখবার তা দেখা হয়ে গেছে। বাক্সটা দিন কয়েক আমার কাছে থাকুক, বুঝলি? পুতুলগুলোকে আমি একটু ভালো করে দেখি। এমন অদ্ভুত কাঠের পুতুল এর আগে আমি দেখিনি। তাছাড়া সুতোগুলোও কেমন যেন অদ্ভুত,
যদিও এগুলো তোর সম্পত্তি, তুই চাইলে পরে আমার কাছ থেকে নিয়ে নিস। আরে ধুর, ওই কাঠের পুতুলগুলো নিয়ে আমি কি করব, তুই রেখে দে। দেখতে দেখতে স্টেশন থেকে বাড়িতে ফিরে গেল সজল। কাপড়ে বাঁধা বাক্সটা নিয়ে নিজের বাড়িতে ফিরে এসে ঘরের একপাশে রেখে দিল সে। অনেক রাত্রের দিকে নিজের ঘরের দরজা বন্ধ করে আলো জ্বালিয়ে বাক্সটা খুলল। কাঠের পুতুলগুলো আগের মতোই যেন তাকিয়ে রয়েছে তার দিকে। প্রথমবার দেখেও যেমনটা মনে হয়েছিল ঠিক তেমনই। অবাক হয়ে ঘরের হলদে আলোয় পুতুলগুলোকে দেখতে দেখতে একটা ব্যাপার কিন্তু সজলের মনে হলো। পুতুলগুলো সত্যিই কেমন যেন জীবন্ত, কেমন যেন অদ্ভুত বলে মনে হয়। যেন মনে হয় এক্ষুনি পুতুলগুলো উঠে দাঁড়িয়ে তার সাথে কথা বলতে শুরু করবে। সজল পুতুল দুটো বের করে টেবিলের একপাশে রাখতেই হঠাৎ করে তার মনে হলো কালো সেই বাক্সটার ভেতরে সাদা কাপড়ের ওপরে সাদা কি যেন একটা পড়ে আছে। তবে কাপড়টা ঠিক সাদা নয়। জিনিসটা হাতে তুলতে যেতেই বুঝতে পারলো নিজের সাদা কাপড়টা কেমন যেন কালচে হয়ে এসেছে, আর সেই কালচে কাপড়ের ওপরে সাদা এক টুকরো কাগজ রাখা। তবে কাগজটা এতটাই ভঙ্গুর হয়ে এসেছে যে অতি সহজে সেটাকে খোলা যাবে না। একটু বেকায়দা ধরলেই সেটা ঝুরঝুর করে ভেঙে পড়বে। একটা কাগজ বলে মনে হচ্ছে, কিন্তু কাগজটা তো অনেক পুরনো, ভেঙে যাচ্ছে। একটা চিমটে থাকলে ভালো হতো। সজল ঘরের মধ্যে চিমটে খুঁজতে থাকে। তার ঘরে একটা চিমটে থাকার কথা রয়েছে, কারণ তার ব্যাগেই একটা চিমটে আছে। সজল একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। চিমটিটা খুঁজে পেতে তার খুব একটা দেরি হয় না। চিমটে দিয়ে প্রায় আধা ঘন্টার চেষ্টায় আস্তে আস্তে কাগজটাকে তুলে ফেলেছে সজল। সে বুঝতে পারে কাগজটাতে একটু টান পড়লেই সেটা ঝুরঝুর করে ভেঙে পড়বে। অনেক দিনের পুরনো হয়ে যাওয়া বইয়ের পাতার মতো কাগজটা। কাগজটা খুলে ফেলতেই তার মধ্যে কালো কালিতে প্রায় ঝাপসা হয়ে আসা কিছু লেখা দেখা যায়। অনেক কষ্টে চিমটি দিয়ে ধরে আলোর কাছে এনে কাগজটা পড়ে। কি লেখা আছে? যেমন নাচাই তেমনি নাচে। এ আবার কি? এমন একটা কথা এই বাক্সের মধ্যে কেউ লিখে ঢুকিয়ে দিয়েছে কেন? ধুর। কথাটা বলে কাগজটা আবার বাক্সের ভেতর ঢুকিয়ে রাখে সজল। তারপর টেবিলের ওপর থেকে একটা পুতুল তুলে নেয়। পুতুলটাকে টেবিলের ওপর দাঁড় করিয়ে তারও হাত আর পায়ের সুতোগুলো দুটো হাতে ধরে। তারপর ঠিক পুতুল নাচের শিল্পীরা যেভাবে পুতুল নাচায় সেভাবে তাকে নাচানোর চেষ্টা করতে থাকে। নাচাতে নাচাতে সজলের মুখে একটা অদ্ভুত হাসি ফুটে ওঠে। হঠাৎ একটা খট করে শব্দ হয়, যেন মনে হয় পুতুলটার যে হাতটা এতক্ষণ ধরে দড়ি নাচানোর জন্য নড়ছিল না, সেই হাতটা এবার নড়তে শুরু করে। অবাক হয়ে সজল দেখতে পায় শুধু হাত নয়, পুতুলটার দুটো হাত, দুটো পা, এমনকি ঘাড়ের কাছে যুক্ত মাথাটাও তার দড়ির টানে নড়তে শুরু করেছে। সজলের মুখে একটা হাসি ফুটে ওঠে। কিন্তু এত কিছুর মধ্যে সজল একটা ব্যাপার লক্ষ্য করে না। হলদে আলোয় পুতুলটার দুটো চোখ কেমন যেন উজ্জ্বল হয়ে উঠতে শুরু করেছে। বেশ কিছুক্ষণ পুতুলগুলো নিয়ে নাড়াচাড়া করে আবার পুতুলগুলোকে বাক্সের মধ্যে ভরে টেবিলের ওপর রেখে দেয় সজল। তারপর নিজের বিছানায় ঘুমোতে চলে যায়। সারাদিনের ক্লান্তি, তারপর বাড়ি ফিরে স্নান করার জন্য শরীর এমনিতেই কেমন যেন ধরে এসেছিল। বিছানায় শুয়ে পড়তেই একটু পরেই তার চোখ বন্ধ হয়ে আসে। কিন্তু সেই অন্ধকার রাতে তার ছোট্ট ঘরের ভেতর আরও একটা ব্যাপার ঘটে যায়। সজল ঘুমিয়ে পড়ার পর তার ঘরের মধ্যে বিছানার ঠিক পাশেই এসে দাঁড়ায় কেউ একটা। আমি দেখেছি স্বপ্নটা, বড় অদ্ভুত স্বপ্ন, বুঝলি? আমি এমন একটা স্বপ্ন এর আগে কখনো দেখিনি। কেমন স্বপ্ন বলতো? আর আরো অদ্ভুত বলছিস কেন? আমি দেখলাম একটা কাঠের মঞ্চ, আর সেই মঞ্চের উপরে অন্ধকারে দাঁড়িয়ে রয়েছে একটা লোক। সেই লোকটার হাতে অনেকগুলো পুতুল। সেই লোকটা পুতুলগুলো ছুঁড়ে দিল নিচের দিকে। পুতুলগুলো কিন্তু মাটিতে পড়ে না গিয়ে অদ্ভুতভাবে দাঁড়িয়ে পড়ল। তারপর যেন একটা গানের তালে তালে অদ্ভুতভাবে নাচতে শুরু করলো। চারপাশ থেকে ভেসে আসতে লাগলো হাততালির শব্দ। আমি নিজেকে সেই দর্শকের মধ্যেই দেখতে পেলাম। চারপাশে কারো মুখ আমি ভালোভাবে দেখতে পেলাম না, কিন্তু
চারপাশে অনেক লোক বসেছিল। সকলের হাততালির মধ্যে দিয়ে একটা অদ্ভুত গানের সুর ভেসে আসছিল। আর আর সামনে আলোয় ঝলসে যাওয়া কাঠের মঞ্চের উপরে নেচে চলেছিল কতগুলো পুতুল। কথাটা শেষ করে প্রাঞ্জল একটু দম নেওয়ার জন্য থামল। আমি কিন্তু এবার তার কথায় হেসে উঠলাম। বললাম, এটা একটা স্বাভাবিক ব্যাপার। কাল তো ঠাকুরদার বাড়ি আমরা গিয়েছিলাম, সেখান থেকে ওই 4টে পুতুল পাওয়া গেল। তারপর ওই ঘরে ঢোকার পর থেকেই তো আমাদের সাথে অদ্ভুত কিছু ব্যাপার ঘটতে শুরু করলো। তোর মনে নেই ওই ঘরের মধ্যে পাওয়া অদ্ভুত গন্ধ, তারপর তারপর বাক্সটা খুলতেই সজলের ওভাবে ছিটকে পড়ে যাওয়া, আর এসব কিছুর জন্য দায়ী দেবাংশুর এই কথাগুলো। তার জন্যই তুই এমন স্বপ্ন দেখছিস। আমারও সেটাই মনে হচ্ছে, কিন্তু যেন স্বপ্নটা অনেক স্পষ্ট, অনেক জীবন্ত, যেন ব্যাপারটা আমি নিজের চোখে দেখেছি। আরে কাল রাতে আমারও ঘুমটা ভালো হয়নি, তোরও হয়তো হয়নি, তাই পেট গরমে এমন স্বপ্ন দেখেছিস। আর ঠিক হয়ে যাবে ভাই। তো সজল কোথায় বলতো? এখন এলো না কেন? সজলের তো আর ছুটি। সেটাই তো ভাবছি। সজল আর দেবাংশু দুজনেরই তো আজ এখানে আসার কথা ছিল। তাছাড়া কাল কাকা আসবে, কাকার সাথে বাড়ি বিক্রির ব্যাপারে শেষবারের মতো কথাবার্তা বলতে হবে। প্রাঞ্জলের ফ্ল্যাটের ঘরে বসে কথা বলছিলাম আমি। একটু পরেই দেবাংশু এসে ঢুকলো। তার মুখটা কেমন যেন থমথমে। ঘরে ঢুকতে ঢুকতে বলল, শুনেছিস সজলের শরীরটা ভালো নেই? নিশ্চয়ই বাইরে যাওয়ার জন্য ঠান্ডা লেগেছে। ওর তো এমন ধাত আছে, বাইরে কোথাও গেলেই ঠান্ডা ঠান্ডা লাগিয়ে বসে। কিন্তু তুই কি করে জানলি? পাশের একটা চেয়ারে বসতে বসতে দেবাংশু তার স্বাভাবিক গম্ভীর গলায় বলল, আমি আসার সময় ওর বাড়িতে গিয়েছিলাম। ওর মায়ের কাছে শুনতে পেলাম কাল শেষ রাতে নাকি ভীষণ জ্বর, আর তার সাথে ওর হাতে পায়ে নাকি বেশ ব্যথা করছে হঠাৎ করে। ও কাল বেশ অনেকটা পথ হাঁটাহাঁটি হয়েছে, সেই কারণেই হতে পারে। আমারও শরীরটা ঠিক ভালো লাগছে না। ওরা তিনজন প্রাঞ্জলের বাড়িতে বসেই ঠাকুরদার বাড়িটা বিক্রির ব্যাপারে কথাবার্তা বলে। তারপর একসময় নিজেদের মতো কথা বলতে বলতে সেই পুতুলের বাক্সটার কথা উঠে আসে। আমার কিন্তু ব্যাপারটা ঠিক সুবিধে বলে মনে হচ্ছে না। তোদের আগেই বলেছিলাম ওই বাক্সটা খুলতে না। আর সজল কিন্তু ইচ্ছা করে এই বাক্সটা নিজের সাথে নিয়ে গেছিল। আমি এবার আর নিজেকে থামিয়ে রাখতে পারলাম না। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে জোর গলায় বললাম, তুই কাল থেকে এই একটাই কথা কেন বারবার বলে যাচ্ছিস বলতো? এই বাক্সটাতে কি আছে? না কি আছে? সামান্য 4টে পুতুলকে তুই এত ভয় পাচ্ছিস? তোর যদি এত ভয় হয় তাহলে তুই আমার সাথে গেছিলি কেন? দেবাংশু অস্বস্তি বোধ করে আমার কথায়। এদিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে সে। আমার এভাবে জোরে চিৎকার করে কথাগুলো বলায় প্রাঞ্জল আমার ওপর অবাক হয়ে কিছুক্ষণ চেয়ে থাকে। দেবাংশু আগের চেয়েও ঠান্ডা গলায় বলে, তোরা বিশ্বাস করিস আর না করিস আমার তাতে কিছু এসে যায় না। তবে তবে অনেক ব্যাপার আমি বুঝতে পারি। তোরা তো বিশ্বাস করিস না, কিন্তু আমার সিক্স সেন্স একটু বেশিই প্রবল। কাল যখন তোরা এই বাক্সটা খুলছিলি ঠিক তখনই আমার কেমন যেন মনে হলো এই বাক্সটা থেকে একটা কালো মতো ছায়া বাইরে বেরিয়ে গেল। সেই ছায়া বাইরে বেরিয়ে এসে সজলকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। আর তারপরেই সেই কালো ছায়াটা কোথায় যেন মিশে গেল অন্ধকারে। দেবাংশুর এই কথার উত্তরে আমি কিছুই বলতে পারলাম না। হঠাৎ করে এতটা রেগে ওঠায় আমার নিজেরই কেমন যেন খারাপ লাগলো। বললাম, সরি দেবাংশু, আসলে তুই তো জানিস আমি এই সমস্ত কিছু বিশ্বাস করি না, আর তাই মাথাটা একটু কিছু মনে করিস না ভাই। তুই সত্যি ওরকম দেখেছিলি? মিথ্যে কথা আমি কেন বলতে যাবো বলতো? হ্যাঁ, আমার মনে হচ্ছে কিছু একটা হতে চলেছে, এমন কিছু একটা যেটা যেটা অতি স্বাভাবিক নয়। ওই বাক্সের মধ্যে 4টে পুতুল কোনো সাধারণ কাঠের পুতুল নয়, এটা আমার দৃঢ় বিশ্বাস। দেবাংশুর কথায় আমি আর প্রাঞ্জল চুপ করে বসে রইলাম বেশ কিছুক্ষণ। তারপর আমরা যে যার বাড়ি ফিরে গেলাম। মাত্র 2 দিনের মাথায় সজলকে হাসপাতালে ভর্তি করা হলো। তার হাতে আর পায়ের কাছে প্রবল ব্যথা, আর শুধু তাই নয়, তার হাতের ঠিক মাঝখানের বেশ খানিকটা জায়গায় চামড়া মাংস অদ্ভুতভাবে ফুটো হয়ে গেছে। ডাক্তার মনে করলো রাতের বেলা কোনোভাবে সজল নিজেই নিজের হাতের ঠিক মাঝখানে আমার অদ্ভুত ফুটো করেছে, নাহলে ঘুমের মধ্যে তো আর এমন ফুটো হয়ে যেতে পারে না।
কিন্তু সজল সে কথা একেবারেই স্বীকার করল না। তার গোটা শরীরটা মাত্র দুদিনের মধ্যে কেমন যেন কালচে হয়ে এসেছে। ডাক্তার সজলকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছিল। আমি, প্রাঞ্জল, দেবাংশু তাকে দেখতে গিয়েছিলাম। ডাক্তারের সঙ্গে যখন কথা হচ্ছিল তখন ডাক্তার একটা অদ্ভুত কথা বলল। এমন কেস কিন্তু আমরা আগে কখনো দেখিনি। মনে হচ্ছে ছেলেটার হাত ও পায়ের ওপর নিজের কোনো নিয়ন্ত্রণ নেই। কোনোভাবে যেন সে তার সমস্ত নিয়ন্ত্রণ নিজের ওপর থেকে হারিয়ে ফেলেছে। কাল ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছিলাম, তারপরেও মনে হলো ওর হাত আর পা যেন নিজে থেকেই নড়ছে। তারপর বাধ্য হয়েই আমাদের অবজারভেশনে রাখতে হলো। কিন্তু ওর হাতে আর পায়ের কাছে ওই অদ্ভুত ক্ষতগুলো কিসের? এ কথায় ডাক্তার আমাদের সজল যে বেডে ছিল সেখানে নিয়ে গেল। তাকে দেখলাম তার হাতের ঠিক মাঝখানে আর পায়ের ঠিক মাঝখানে ব্যান্ডেজ করা রয়েছে। ডাক্তার সেগুলো দেখিয়ে বলল, দুটো হাতের মাঝে আর পায়ের মাঝে যেন একটা ধারালো শিক দিয়ে ফুটো করা হয়েছে। কিন্তু এমনভাবে নিজের হাতে পায়ে কোনো সুস্থ মানুষ ফুটো করতে পারে না। আচ্ছা, আপনাদের বন্ধুর কোনো মানসিক সমস্যা ছিল না তো? না, এরকম তো কোনোদিন ছিল না ডাক্তারবাবু। কিন্তু এমনটা কেমন করে হলো সেটাই বুঝতে পারছি না। দেবাংশু কিন্তু সব কিছু দেখল। এগিয়ে গিয়ে শুয়ে থাকা সজলের হাতে আর পায়ের কাছটা ভালো করে পরীক্ষা করল, তবে মুখে কিছু বলল না। বাড়ি ফিরে আসার সময় হঠাৎ করে একটা অদ্ভুত কথা বলল সে। নিজের মনেই দেবাংশু কথাটা বললেও আমরা শুনতে পেয়েছিলাম। সেখানেই একটা করে ফুটো করা হয়েছে, যেখানে ওই পুতুলগুলোর হাতে আর পায়ে ফুটো হয়েছিল। কিন্তু এতটা মিল কি করে হয়? দেবাংশুর নিজের মনে বলা কথাগুলো শুনে কেমন যেন চমকে উঠেছিলাম। তাহলে কি সত্যি ওই পুতুলগুলোর সাথে সজলের এমন অসুস্থতার কোন একটা সম্পর্ক রয়েছে, নাকি সবটাই আমাদের মনের ভুল? দেখতে দেখতে আরো 3টে দিন কেটে গেল। সজলের অবস্থা আরো খারাপ হতে লাগলো। এই 3টে দিনের মধ্যে তার শরীর স্বাভাবিকের চেয়ে খানিকটা রোগাটে হয়ে গেল। চোখের তলায় কালি, যতক্ষণ জেগে থাকে ততক্ষণ হাত আর পায়ে যে ভীষণ ব্যথা করছে তাই নিয়ে চিৎকার করতে থাকে। তার বেডের পাশে দরজার সামনে দাঁড়িয়ে আমরা দেখেছিলাম আমার বন্ধুকে। বিছানার সাথে শেকল দিয়ে তাকে বেঁধে রাখা হয়েছে, আর সজল অদ্ভুতভাবে চিৎকার করে বলছে, ও ডাকছে আমায়, ও আমায় ডাকছে, ও আমায় ডাকছে, আমায় যেতে হবে, আমায় যেতে হবে। আহ, কি যন্ত্রণা! আমার হাতে পায়ে কি যন্ত্রণা! আমায় আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। সজলের এই অবস্থা আর তার বাবা মা সহ্য করতে পারছিল না, তাই তারা আর এখানে আসেন। তাদের সাথে দেখা করার মতো সাহস আমাদের ছিল না। প্রাঞ্জলের ঠাকুরদার বাড়ি থেকে ঘুরে আসার পর থেকেই তো এমনটা হয়েছে। এই গোটা ঘটনায় বেশি গম্ভীর হয়ে গিয়েছিল দেবাংশু। সজলের এমন অবস্থা দেখে বারবার বলছিল, তোরা তো আমার কথা বিশ্বাস করবি না বলেই ঠিক করে নিয়েছিস। এবার দেখলি তো কি হলো, দেখলি তো। কিন্তু ওই কাঠের পুতুলগুলোর সাথে সজলের অসুস্থ হওয়ার কি সম্পর্ক থাকতে পারে? আর ও এমনভাবে পাগল হয়ে গেলই বা কি করে? আমি কথার কোনো উত্তর দিলাম না। এই অবস্থাটা দেখে আমার শুধু একজনের কথাই মনে পড়ছিল, সেটা হলো ফাদার গোমস। ফাদার গোমস আমার সব থেকে কাছের মানুষ। সত্যি বলতে ছোটবেলা থেকে আমার কেউ ছিল না, আমি অনাথ। ফাদার গোমস আমায় মানুষ করেছেন। ফাদার একসময় একটা চার্চে ছিলেন, তারপর সেই সমস্ত কিছু ছেড়ে ছুড়ে শহরে একটা বাড়িতে থাকতেন। আমার সাথে তার যখন দেখা হয়েছিল সে সময়ের কথা আমার মনে পড়ে না, তবে আমি পড়াশোনা শিখে চাকরি পাওয়ার পর ফাদার আমায় তার সাথে রাখতে চাননি। আমায় নিজের মতো করে আলাদা করেই থাকতে বলেছেন। তবে এখনও বিপদে পড়লে কিংবা প্রয়োজন হলে আমি তার কাছে যেতে পারি। তবে আমি আর একটু অপেক্ষা করতে চাইলাম, আর একটু দেখতে চাইলাম ব্যাপারটা আসলে কি। রাতের অন্ধকারে প্রাঞ্জল নিজের ঘরে বসে ভেবে চলেছিল সমস্ত কথা। ছোটবেলায় দাদুর বাড়িতে যখন সে যেত তখন ঠাকুরদা তাকে ওই নিচের ঘরে যেতে বারণ করত। ঠাকুরদা ওই ঘরের দরজাটা দেখিয়ে দিয়েছিল। একদিন ঠাকুরদার বয়স যখন হয়েছে, বাইরে সহজে যেতে পারতো না, কিন্তু প্রাঞ্জল ওখানে গেলে ঠাকুরদা তাকে নিয়ে এদিক ওদিক ঘুরে দেখাতো। একদিন দুপুরের দিকে ওই ঘরের দরজাটার কাছে প্রাঞ্জলকে ঠাকুরদা নিয়ে গেল।
দাদু ভাই, ওই যে ছোট কাঠের বাক্সটা দেখছো, ওইটা কখনো খুলবে না, বুঝলে? আমি জানি আমি মারা যাবার পর এখানে আর কেউ থাকবে না, এই বাড়িটা ভূতের বাড়ি হয়ে যাবে। তুমি কিন্তু ফিরে এসো দাদু ভাই। হ্যাঁ, তবে ফিরে এলেও ওই দরজাটা কখনো খুলবে না। ওর ভিতরে যা আছে তা তোমাদের না জানাই ভালো। ছোট্ট প্রাঞ্জল অবাক হয়ে সেই দরজার দিকে তাকিয়েছিল, তারপর বলেছিল, ওখানে কি আছে? ওটা খুলতে নেই কেন? ওখানে যারা আছে তারা কেউ চায় না যে তাদের কাছে কেউ যাক। কেউ ওদের কাছে গিয়ে পড়লে বড় বিপদ হবে, বড় বিপদ হবে। পুরনো কথা ভাবতে ভাবতে হঠাৎ করেই ঠাকুরদার সেই কথাটা মনে পড়ে গেল। ওখানে যারা আছে তাদের কাছে গেলে বিপদ হবে। তাহলে কি ঠাকুরদা সেই পুতুলগুলোর কথাই বলেছিল? কিন্তু এমন কাঠের পুতুল, না না না, সজলের নিশ্চয়ই কোনো মানসিক সমস্যা হয়েছে, তাই সে নিজের হাতে আর পায়ে ফুটো করেছে। তারপর এখন অবস্থাটা এমন হয়ে গেছে বলে ওরা সবকিছু মিশিয়ে ফেলছে। নিজের মাথাটা পরিষ্কার করার জন্য ঘরের একপাশে এসে একটা সিগারেট ধরিয়েছে। প্রাঞ্জল এখানে একাই থাকে। আসলে প্রাঞ্জল, রিতম আর দেবাংশু শহরে একা থাকে। বাকিদের বাড়ি শহরে হলেও এখান থেকে বেশ খানিকটা দূরে। ওরা একসাথে একটা অফিসে কাজ করে, সেই সূত্রেই ওদের বন্ধুত্ব। প্রাঞ্জল কেমন অস্থির হয়ে পড়েছিল, কিন্তু ব্যাপারটা যেন কিছুতেই মেনে নিতে পারছিল না। যতই হোক ঠাকুরদার বাড়ি থেকে ঘুরে আসার পরেই তো ব্যাপারটা শুরু হয়েছে। তাহলে কি? সিগারেটটা শেষ করে ঘরের ভেতরে এসে আলোটা বন্ধ করে দিল প্রাঞ্জল। তারপর বিছানায় শুয়ে পড়তেই হঠাৎ নাকে ভেসে এলো একটা অদ্ভুত চেনা গন্ধ। আরে এটা তো সেই ধূপের মতো গন্ধটা না, যে গন্ধটা ঠাকুরদার ঘরে পেয়েছিলাম? গন্ধটা চিনতে পেরেই ঘরের ভেতর চৌকিতে উঠে বসলো প্রাঞ্জল। এই গন্ধটা সেই বাক্সটার। সেই বাক্সটা খুঁজে পাওয়ার পরেই এই গন্ধটা প্রথম আমাদের নাকে এসেছিল। কথাটা মনে হতেই ঘরের লাইটটা জ্বালিয়ে ফেলে প্রাঞ্জল। তারপর এদিক ওদিক তাকিয়ে দেখল ঘরের দরজা জানলা বন্ধ। গন্ধটা তো বাইরে থেকে আসতে পারে না। তাহলে এদিক ওদিক পাগলের মতো তাকিয়ে দেখতে থাকে প্রাঞ্জল। সব কিছু যেন মাথার মধ্যে একসাথে এসে জড়ো হতে শুরু করেছে। আর দেখতে দেখতে টেবিলের ওপর চোখ পড়তেই প্রাঞ্জলের মুখ থেকে একটা চিৎকার বেরিয়ে আসে। ওই বাক্সটা আমার টেবিলের ওপর এলো কি করে? ভয়ার্ত চোখে সামনের দিকে তাকিয়ে প্রাঞ্জল দেখতে পায় তার ঘরের টেবিলের ফাঁকা জায়গাটার উপর রাখা রয়েছে সেই কালো রঙের বাক্সটা। বাক্সটার ওপরের সোনালি কারুকার্য সাদা আলোতে কেমন যেন চকচক করে উঠছে। একটা প্রবল ভয় জড়ো হতে শুরু করে প্রাঞ্জলের শরীরে, কিন্তু তখনও পর্যন্ত নিজের চোখকে যেন সে বিশ্বাস করতে পারছে না। প্রবল ভয় পেতে পেতে একসময় প্রাঞ্জলের সমস্ত ভয় যেন থমকে যায় কোথায়। চকিতে উঠে দাঁড়িয়ে সমস্ত সাহস জোর করে সে এগিয়ে যায় টেবিলের দিকে। তারপর এক টানে সেই বাক্সের ছিটকিনিটা খুলে ফেলতেই অবাক হয়ে তাকিয়ে দেখতে পায় বাক্সের ভেতরে রয়েছে 3টে ছোট ছোট কাঠের পুতুল, আর ঠিক একপাশে ফাঁকা জায়গাটায় পড়ে রয়েছে একটা সাদা কাগজ। আমি তো কিছু বুঝতে পারছি না। আসলে ওখান থেকে ফিরে আসার পরেই আমার দুজন বন্ধু রীতিমতো অসুস্থ হয়ে পড়েছে। যদিও সজলকে প্রথমে হাসপাতালে ভর্তি করা হয়েছিল আর প্রাঞ্জলকে ভর্তি করা হয়েছে কাল। দুজনের কিন্তু একই রকম সমস্যা। দুজনেরই হাত আর পায়ে কেমন যেন গোল গোল ফুটো তৈরি হয়েছে, আর যখনই জ্ঞান ফিরছে ওরা চিৎকার করে বলছে কেউ যেন ওদের ডাকছে। কিন্তু ওই হাসপাতালে যে কে ডাকবে সেটাই বোঝা যাচ্ছে না। দেখো রিতম, ব্যাপারটা কি হচ্ছে তা তো আমি এভাবে বুঝতে পারবো না। সেই বাক্সটা এখন কোথায় আছে? জানি না, আমি সে ব্যাপারে কিছু জানি না। তবে ওই বাক্সটার ভেতরের পুতুলগুলোর একটা ছবি আমি সজলের বাড়িতে থাকতে তুলেছিলাম। আপনি চাইলে সেটা আমি আপনাকে দেখাতে পারি। আমি মোবাইলটা বের করে মোবাইলে তুলে রাখা পুতুলের ছবিগুলো ফাদার গোমসকে দেখালাম। তারপর বন্ধ বাক্সের একটা ছবিও দেখালাম। সে খুব মন দিয়ে ছবিগুলো দেখলো এবং বাক্সটাও দেখলো। তারপরেই তার মুখটা কেমন যেন কুঁচকে গেল। চোখ বন্ধ করে কিছুক্ষণ যেন ভেবে চললেন তিনি। তারপর বললেন, বাক্সটা এক পলক দেখে কেমন চেনা চেনা বলে মনে হচ্ছে।
কিন্তু পুতুলগুলো দেখে মনে হচ্ছে অনেক দিন আগের। সেই পুতুল নাচে যে পুতুল ব্যবহার হতো ঠিক তেমনই। আমার যে দ্বিতীয় বন্ধু, ও একইভাবে হাসপাতালে ভর্তি হয়েছে। সে বলেছিল একটা স্বপ্ন সে দেখতে পাচ্ছে, একটা কাঠের মঞ্চ, সেই মঞ্চের উপর একটা লোক 4টে পুতুল নিয়ে খেলা দেখাচ্ছে। সেই মঞ্চের কাছে অনেক লোক ভর্তি, আর সেই লোকের মধ্যে সে বসে আছে। হ্যাঁ, পুতুল নাচ। আজ থেকে অনেক বছর আগে গ্রামের দিকে এমন পুতুল নাচের চল ছিল। তারপর সেটা শহরের দিকেও এসেছিল বটে, কিন্তু ওই বায়োস্কোপ, তারপর ওই কালাইডোস্কোপ, এই সমস্ত কিছু আসার পরে পুতুল নাচের চল আস্তে আস্তে কমে যায়। আচ্ছা, আরেকবার বাক্সের ছবিটা দেখাও তো আমায়। ফাদার গোমসের মুখ দেখে মনে হলো হঠাৎ করে কিছু একটা যেন তার মনে পড়ে গেছে। বাক্সের ছবিটা আরও একবার দেখতে তার মুখে এবার একটা ভয় ছড়িয়ে পড়ল। কেমন যেন অদ্ভুত ভয় পেয়ে ফাদার্স গোম বলে উঠলেন, ও মাই গড রিতম, ওই বাক্সটার গায়ে যে চিহ্নটা আঁকা আছে সেটার সেটার মানে কি তুমি জানো? চিহ্নটা দেখে তো মনে হলো সিঁদুর দিয়ে আঁকা চিহ্ন। কেন বলুন তো? ফাদার গোমসের মুখ ততক্ষণে লাল হয়ে এসেছে। ফাদার উঠে পড়লেন, উঠে গিয়ে একটা বেশ পুরনো বই বের করে নিয়ে এলেন তার ঘর থেকে। তারপর বইয়ের পাতা উল্টোতে উল্টোতে একটা বিশেষ পাতা খুলে আমার সামনে ধরলেন। আমি দেখতে পেলাম সেই পাতায় একটা ছবি আঁকা রয়েছে, একটা কালো রঙের অদ্ভুত চিহ্ন, একটা চারকোনা চিহ্নের মাঝখানে একটা লম্বা দাগ, তার দুপাশে দুটো কালো রঙের গোল ছবি। ভাষাটা বুঝতে পারলাম না। ফাদার বললেন, চিহ্নটা অস্পষ্ট হয়ে গেলেও বোঝা যাচ্ছে এই চিহ্নটা তখনই আঁকা হয় যখন কোনো আত্মাকে বন্দি করা হয় ওই বাক্সের মধ্যে। নিশ্চয়ই কোনো আত্মা বন্ধ ছিল, আর সেই আত্মাটা তোমাদের হাত ধরে বাইরে বেরিয়ে এসেছে। এত বছরের পুরনো আত্মাকে বন্ধ করা ছিল যা দিয়ে, তা হলো এই শক্তিশালী বাক্স আর এই চিহ্ন। তার ক্ষমতা কিন্তু অনেক। ফাদার যে মিথ্যে বলেন না তা আমি জানি। এবার তার কথা শুনে কেমন যেন অবাক হয়ে গেলাম। বললাম, তাহলে কি আমার বন্ধুদের আমি আর বাঁচাতে পারবো না ফাদার? আর আমার আরেক বন্ধু এখনো কিছু হয়নি, তার যদি কিছু হয়ে যায়, তারপরে যদি আমার... ফাদার আমার কাঁধে দুটো হাত রাখলেন, তারপর বললেন, একটু শান্ত হও রিতম, শান্ত হও, আমি দেখছি কি করা যায়। তবে তোমায় একটা কথা বলতেই পারি, আজকে রাতটা একটু সাবধানে থেকো। ঘরের ভেতরে কোথাও কিছু অস্বাভাবিক ঘটতে পারে। এই ক্রসটা তোমার সাথেই রেখে দাও, অবশ্যই কিন্তু সবসময় তোমার সাথেই রাখবে। যাই হয়ে যাক না কেন, রাতের বেলা ঘরের বাইরে একদম বেরোবে না, আর বিছানা থেকে নামবে না। ক্রসটা রাখবে ঠিক বালিশের পাশে। আমি ফাদারের বাড়ি থেকে বেরিয়ে এলাম। বেশ বুঝতে পারছিলাম গোটা ঘটনায় সে বেশ খানিকটা ভয় পেয়ে গেছে। তবে ওই বাক্সের সাথে পুতুলগুলোর কি সম্পর্ক সেটা আমি এখনো বুঝতে পারছিলাম না। কিন্তু একটা যে বিপদ আমার মাথার উপর ডানা বিস্তার করতে শুরু করেছে তা বোঝা যাচ্ছিল। পরদিন কিন্তু দেবাংশুর ক্ষেত্রে একই ব্যাপার ঘটল। দেবাংশু সকালবেলায় আমার মোবাইলে সব কথা জানালো। রাতের বেলা তার ঘরে আসলে কি ঘটেছিল। আমি সকাল সকাল তার বাড়িতে গিয়ে পড়তেই দেখতে পেলাম দেবাংশুর মুখটা ভয়ে কেমন যেন হয়ে গেছে। ভয় কাঁপতে কাঁপতে সে বলল, তোদের আগেই বলেছিলাম ওই বাক্সটা কিছু করিস না, ওই বাক্সটাকে নিয়ে কিছু করিস না। এখন বুঝতে পারছিস তো ওই 4টে পুতুল আমাদের 4জনকে ছাড়বে না? হ্যাঁ, সজল আর প্রাঞ্জলের যা হওয়ার এর মধ্যেই হয়েছে। কাল রাতে ওই বাক্সটাকে আমি দেখেছিলাম। বাক্সটা খুলতেই দুটো পুতুলকে আমি দেখতে পাই। তার মধ্যে একটা কাগজ ছিল। কাগজটা বন্ধ করে দিয়েছিলাম। কাগজটা আমি পড়িনি, কিন্তু আমি জানি ওই বাক্সটা আমি আবার আজ দেখতে পাবো। কিন্তু সেই বাক্সটা কোথায়? তুই রাতে যদি তোর ঘরে বাক্সটা দেখতে পাস তাহলে এখনো তো সেটা এখানেই থাকবে। দেবাংশু আমার দিকে তাকিয়ে ম্লান হাসল, তারপর বলল, তুই এখনো বোধহয় আমার কথা বিশ্বাস করতে পারছিস না ঠিকভাবে। ওই বাক্সটা কোনো সাধারণ বাক্স নয়। ওটা তুই এখন আর কোথাও দেখতে পাবি না। ওটা ঠিক রাতের অন্ধকারে আমার কাছে আবার আসবে, আবার। ওর এর পরের লক্ষ্য আমি, আর তারপরে নিশ্চয়ই তুই। কোনো কারণে তোর ক্ষতিটা এখনই করতে পারছে না। তবে আমার ক্ষতি করা এত সহজ নয়।
আমার কাছে যতক্ষণ এই তাবিজটা আছে ততক্ষণ আমার কোনো ক্ষতি হবে না। দেবাংশু তার বাহুর কাছে একটা তাবিজ দেখালো। অন্য সময় হলে এটা দেখে আমি হেসে উড়িয়ে দিতাম, কিন্তু এখন যেন কিছুই বলতে পারলাম না। ওই বাক্সের পুতুল, সজল আর প্রাঞ্জলের অমন অদ্ভুত ভয়ানক অবস্থা, ফাদার গোমসের কথা, সমস্ত কিছু মিলিয়ে যেন আমি অথই জলে হাবুডুবু খাচ্ছি। দেবাংশু বলল, প্রাঞ্জলের ঠাকুর দাদা কেন ওই ঘরে কাউকে ঢুকতে বারণ করেছিল তা আমি জানি না, কিন্তু তিনি হয়তো সমস্ত ব্যাপারটাই জানতেন, তাই তিনি ওই ঘরে কাউকে ঢুকতে দিতেন না। আর তার বারণ অগ্রাহ্য করে এত বছর পর ওই ঘরে ঢোকাটা আমাদের কিন্তু ঠিক হয়নি ভাই। এখন তো আর সেসব ভাবলে হবে না। এখন এখন আমাদের কিছু একটা করতে হবে, কিন্তু কি করা যায়? আচ্ছা, তুই যে ফাদারের কাছে মানুষ হয়েছিলিস সেই ফাদারকে যদি সমস্ত কথা বলিস তাহলে কেমন হয়? তোর কি মনে হয় আমি বলিনি? আমি সব বলেছি, তো ফাদার খানিকটা সময় চেয়েছি সমস্ত ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য। আমার একটা ক্রস দিয়েছে, তবে একটু সাবধানে থাকতে বলেছে। তুই ভাই একটু সাবধানে থাকিস। ওদের কোনো খবর নিয়েছিস? একই রকম, তবে আরও খারাপের দিকেই যাচ্ছে বলা যায়। হাত আর পায়ের শিরা কেমন যেন বাইরে বেরিয়ে আসতে চাইছে, হাতে পায়ের ক্ষত থেকে আরও রক্ত বেরোচ্ছে, গোটা শরীর কেমন যেন শুকিয়ে আসতে চাইছে, কিছু খাচ্ছে না, ঘুমোচ্ছে না। কতক্ষণ আর ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা যায় বলতো? আমার মনে হয় আর বাঁচাতে পারবো না। না 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 দেবাংশু, না। আমরা 4 জন ওখানে গিয়েছিলাম, যা হয়েছে যখন একসাথেই হয়েছে তাহলে ওদেরকে আমরা বাঁচাবই। দেবাংশু আমার দিকে তাকিয়ে দেখল। আমি আর সেখানে অপেক্ষা করলাম না, বাড়ি ফিরে এলাম। রাতের বেলা নিজের টেবিলে বসে ডায়েরি লিখে চলেছি। এমন সময় মনে হলো দরজার বাইরে কেউ যেন একটা এসে দাঁড়িয়েছে। একটা পায়ের শব্দ শুনতে পেলাম, কিন্তু এত রাতে তো এখানে কারোর আসার কথা নয়। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 12টা বেজে গেছে। এই বিল্ডিংটা 3 তলা। আমার পাশের ফ্ল্যাটের বাসিন্দা এখন এখানে নেই। এত রাতে ফ্ল্যাটের কেউ কি তাহলে ব্যালকনির দিকে গেল? কথাটা মনে করে উঠতে যাব, ঠিক তখনই গন্ধটা পেলাম। আর গন্ধটা নাকে আসার সাথে সাথে আমি চিনতে পারলাম প্রাঞ্জলের ঠাকুরদার বাড়িতে সেই পাতাল ঘরে বাক্সটা খোলার সময় যে গন্ধটা আমি পেয়েছিলাম, ঠিক তেমনই একটা গন্ধ। আর গন্ধটা পাওয়ার সাথে সাথে বিছানার দিকে তাকিয়ে দেখতে পেলাম সেই বাক্সটাকে। সাথে সাথে জামার পকেটে রাখা ক্রসটাকে এক হাতে বের করে আনলাম। ঘরের ভেতর জ্বলতে থাকা সাদা আলোটা কেমন যেন দপদপ করতে লাগলো অদ্ভুতভাবে। দরজা জানলা বন্ধ করা ঘরের মধ্যে কোত্থেকে যেন একটা ঠান্ডা হাওয়া এসে ঢুকে পড়ল। বিছানার ওপর পড়ে থাকা বাক্সটা যেন জীবন্ত, যেন আমার দিকে তাকিয়ে কিছু বলতে চাইছে। আমি চেয়ারের ওপর বসে থাকতে থাকতে পাথরের মূর্তির মতো তাকিয়ে দেখতে লাগলাম সেই বাক্সটার দিকে। যেন মনে হলো বিছানার চাদরের ওপর বসে থাকা বাক্সটার আশেপাশে একটা কালচে ধোঁয়া মাঝে মাঝে প্রকট হয়ে উঠছে। একটা চাপা হাসির শব্দে যেন গোটা ঘরটা আস্তে আস্তে ভরে উঠতে শুরু করলো। তুই ঘরের ভেতর হাসির শব্দ আসছে কোত্থেকে? মনের মধ্যে একটা প্রবল ইচ্ছে হলো ওই বাক্সটা গিয়ে খুলে ফেলি। তো চিৎকার করে বললাম, ওই বাক্স আমি খুলবো না, ওই বাক্স আমি খুলবো না। কে আছো? কে আছো? চলে যাও, চলে যাও, এখান থেকে চলে যাও। আবার সেই চাপা হাসির শব্দ। এবার নিজের চোখের সামনে দেখতে পেলাম বাক্সের ডালাটা আস্তে আস্তে যেন নিজে থেকে খুলে যাচ্ছে। খুলে যাওয়া বাক্সের দিকে তাকিয়ে দেখতে পেলাম একটা পুতুল আধশোয়া অবস্থা থেকে উঠে দাঁড়াচ্ছে আস্তে আস্তে। পুতুলের হাত দুটো এবার নিজে থেকে উঠে আসতে লাগলো দুপাশে। অবাক হয়ে তাকিয়ে দেখলাম সেই বাক্স থেকে পুতুলটা নিজের পায়ে বেরিয়ে এসে নামলো বিছানার ওপর, তারপর আমার দিকে বাড়িয়ে দিল তার দুটো হাত। অবাক হয়ে গেলাম। আমি মন্ত্রমুগ্ধের মতো দেখছিলাম পুতুলটা হাঁটতে হাঁটতে আমার দিকে এগিয়ে আসছে। আমার ঘাড়ের কাছে পিঠ পর্যন্ত যেন একটা ঠান্ডা বরফের স্রোত বয়ে গেল। একটা চিৎকার যেন আমার পেট থেকে আস্তে আস্তে গলা পর্যন্ত এসে জমা হলো। চিৎকারটা মুখ থেকে বেরিয়ে আসতে যাবে এমন সময় মোবাইলটা বেজে উঠল। চকিতে মুখ ঘুরিয়ে আমি তাকালাম টেবিলের দিকে। মোবাইলটা টেবিলের একপাশে রাখা ছিল। মোবাইলটা তুলতেই দেখতে পেলাম ফাদার ফোন করেছে। হ্যালো, হ্যালো ফাদার,
অপর প্রান্ত থেকে কিন্তু ফাদারের গলা ভেসে এলো না। আমি আবার বললাম, ফাদার, ফাদার শুনতে পাচ্ছেন ফাদার? এবারও কিন্তু অপর প্রান্ত থেকে কোনো কথা ভেসে এলো না। একটা শো শো শব্দ হতে হতে ফোনটা কেটে গেল। আমি চোখ ঘুরিয়ে বিছানার দিকে তাকাতেই দেখতে পেলাম বাক্সটা সেখানে নেই, কিন্তু বাক্সের মধ্যে একটা পুতুল ছিল, সেটা আমি বুঝতে পেরেছিলাম। কি মনে হতে তাড়াতাড়ি দেবাংশুকে ফোন করলাম। দেবাংশু ফোন ধরল না। বাকি রাতটা যে কিভাবে দুশ্চিন্তার ভয় কেটেছিল তা মনে নেই। পরদিন সকালে দেবাংশুর বাড়ি গিয়ে দেখলাম যা সন্দেহ করেছিলাম তাই। দেবাংশু ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। বারবার তার ঘরের দরজায় ধাক্কা দেওয়ার পরে দেবাংশু যখন দরজা খুলল, তখন তার গোটা চোখে মুখে ভয়ের ছাপ ছড়িয়ে রয়েছে। আমাকে ঘরের ভেতর ঢুকতে বলে তাড়াতাড়ি দরজা বন্ধ করে বিছানার একপাশে বসল। তারপর বলল, কাল রাতেও আবার এসেছিল। গোটা রাত আমি দু চোখের পাতা এক করতে পারিনি। প্রীতম, কিছু একটা কর ভাই, কিছু একটা কর, না হলে ও আমাদের কাউকে বাঁচতে দেবে না, কাউকে ছাড়বে না। কাল রাতে আমিও তাকে দেখেছি, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে। কাল রাতে ফাদারের মোবাইল থেকে আমার কাছে ফোন এসেছিল, অথচ সকালে যখন আমি তাকে ফোন করলাম, সে বলল সে নাকি রাতে আমাকে ফোন করেনি। এমনকি কল হিস্ট্রি ঘেঁটেও আমার নাম্বারে ফাদারের কোনো ফোন আসার নাম্বার আমি খুঁজে পেলাম না। সে কি, এমনটা হতে পারে নাকি? ফাদার যদি তোকে ফোন না করে, তাহলে এত রাতে ফাদারের ফোন থেকে তোকে ফোন কে করেছিল? ফাদার তো বাড়িতে একাই থাকেন নাকি? হ্যাঁ, সেটাই তো বুঝতে পারছি না। ঠিক ওই মুহূর্তে পুতুলটা আমার দিকে হাঁটতে হাঁটতে এগিয়ে আসছিল, আর তখনই ফাদারের কাছ থেকে ফোনটা এসেছিল। আমার এখানেও পুতুলটা টেবিলের ওপর হাঁটতে হাঁটতে আমার দিকে এগিয়ে আসছিল। আসার আগেই আমি তাড়াতাড়ি পাশের ঘরে চলে যাই। এইভাবে ওর হাত থেকে বেশি দিন বাঁচা যাবে না। কিছু একটা করতেই হবে ভাই, কিছু একটা করতেই হবে। তুমি চলে আসার পরে আমি ব্যাপারটা নিয়ে অনেক খোঁজ খবর নিলাম। বুঝতে পারলাম আসলে তোমরা যেখানে গিয়েছিলে সেদিকের একটা গল্প আছে। অনেক বছর আগে ওই এলাকায় একজন ছিল যে পুতুল নাচ দেখাতো। তার কাছেও ছিল অমনি 4টে কাঠের পুতুল। পুতুল নাচ দেখানোতে তার ভারী নাম ডাক ছিল, পয়সাও ছিল অনেক বেশি। তার নাম ছিল বিপেন্দ্র রায়। পুতুল নাচ নাচায় নয়, পুতুলের নাচের সাথে সে আরও একটা ব্যাপারও জানতো, সেটা হলো ভেন্ট্রিলকুইজম। পুতুল নাচের সাথে ওই অদ্ভুত স্বরের জাদু জানতো বলে তার খেলা অনেকেই দেখত। গ্রামের দিকে একসময় তার নাম সকলেই জানতো। শুধু ওই গ্রাম নয়, আশেপাশের সমস্ত গ্রামেই তার নাম প্রচলিত ছিল। কিন্তু দেখতে দেখতে সময় পাল্টে যায়। পুতুল নাচের চল ধীরে ধীরে কমে আসতে শুরু করে। তখন বাজারে আসে ওই বায়োস্কোপ, কালাইডোস্কোপ, এমনকি আরো নতুন নতুন কিছু। লোকে আর ওই কাঠের পুতুলের হাত পা নাড়া কিংবা অদ্ভুত স্বরে কথা বলা দেখা পছন্দ করে না। বিপেন্দ্র রায়ের প্রসার কমে আসতে থাকে। কমতে কমতে একসময় সে আর কোথাও খেলা দেখানোর জন্যই ডাক পায় না। তোমরা জানো তো, একজন শিল্পীর শিল্পটাই হলো তার সন্তানের মতো। শিল্প ছাড়া সে আর বেঁচে থাকতে পারে না। পুতুল নাচ হলো এক ধরনের শিল্প, আর সেই শিল্প যখন হাতছাড়া হয়ে যায়, তখন বিপেন্দ্র রায় নিজের বাড়িতে নিজের বন্ধ ঘরের মধ্যে বসে একা একাই ওই পুতুলগুলোর সাথে খেলা করত, আর নিজের সাথেই কথা বলতে থাকত। তার বাড়ির লোকেরাও শুনতে পেত। বিপেন্দ্র রায় নিজের ঘরে বসে কখনো হাসছে, আবার কখনো কাঁদছে, কখনো বা অদ্ভুতভাবে কথা বলছে। বিপেন্দ্র রায়ের স্ত্রী ছাড়া আর কেউই ছিল না। তার কোনো সন্তানও ছিল না। তার স্ত্রীও একসময় মারা যান। তারপরেই বিপেন্দ্র রায় যেমন যেন বদলে যেতে শুরু করে। অনেকে মনে করেন এরপর থেকে সে তন্ত্রমন্ত্র ক্রিয়া করতে শুরু করে। আবার অনেকে বলে প্রথম থেকে সে ওই সমস্তই জানত, আর সেই তন্ত্রমন্ত্রের ক্রিয়ার দ্বারা সে তার 4টি পুতুলকে জীবন্ত করে তোলে। এতক্ষণ অবাক হয়ে সামনে বসে থাকা ফাদারের কথাগুলো শুনতে থাকলেও এবার কিন্তু একরকম বাধ্য হয়ে প্রশ্ন করলাম, তেমনটা হয় নাকি? হয়। আমাদের তন্ত্র শক্তির 2টো পর্যায়ে আছে। একটা হলো শুভ পর্যায়, আর একটা হলো অশুভ পর্যায়।
শুভ পর্যায়ে যেমন আমরা যীশুখ্রিস্টকে ডাকি, কিংবা অন্য ধর্মের মানুষেরা যেমন দেবদেবীদের ডাকে, তেমনি অশুভ পর্যায়ে ডাকা হয় শয়তান বাফুমেট কিংবা সাটানকে। কালো জাদু, অশুভ শক্তির চর্চা সমস্ত কিছুই অন্ধকারের পর্যায়েই পড়ে। সেই রকমই কোনো এক অন্ধকারের দেবতার পুজো করেছিল বিপেন্দ্র রায়, আর তার মধ্যে নিজের আত্মার একটা অংশকে ওই 4টে পুতুলের মধ্যে জীবিত করে তুলেছিল নতুনভাবে। তারপর সেই পুতুলগুলো দিয়ে গ্রামের সেই মানুষদেরকে নিয়ন্ত্রণ করে খুন করতে থাকে। যারা তার শিল্পী হবার উপরে আঙুল তুলেছিল, যারা তার মজা করত, কিংবা যারা তাকে আঙুল তুলে বলতো, তাদের দিন তখন শেষ হয়ে আসতে লাগলো, তাদের মৃত্যু হতে লাগলো বড়ই অদ্ভুতভাবে। কেউ হয়তো পুকুরে ডুবে আত্মহত্যা করলো, কেউ আবার কোনো গাছ থেকে নিচে পড়ে মারা গেল, কেউ আবার নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলো, অথচ তাদের মারা যাওয়ার কোনো সঠিক কারণ থাকতো না। ফাদার, যেদিন ওই বাক্সটা খোলা হয়েছিল, আমি দেখেছিলাম একটা কালো ছায়ামূর্তি বাক্স থেকে বেরিয়ে বাইরে এসেছিল। তোমায় দেখেই আমি বুঝেছি তোমার মধ্যে অদ্ভুত একটা ক্ষমতা আছে। সেই ক্ষমতাটা কি তা এখনো ভালোভাবে বুঝতে পারিনি, তবে তুমি যে ওটা দেখতে পেয়েছো সেই বিষয়ে আমি আশ্চর্য হব না। আমার মনে হয় এই বাক্সের ভেতরে যে আত্মাটা থাকার কথা আপনি বলছেন, সেটা ওই লোকটারই, যে পুতুল খেলা দেখাতো। সে কোনো তন্ত্রের সাহায্যে নিজের আত্মাকে ওই পুতুলের সঙ্গে বন্দি করে রেখেছে, আর ঠিক ওই কারণেই বাক্সটা খোলার পরেই সে আবার মুক্তি পেয়ে গেছে। তোমার ধারণা ঠিক হতে পারে। শুনেছিলাম ওর মৃত্যু হয়েছিল আগুনে পুড়ে। গ্রামের লোকেরা যখন সমস্ত কিছু জানতে পারে, তখন গ্রামের সমস্ত লোকেরা ওকে মারার জন্য ওর বাড়িতে গিয়েছিল, কিন্তু তার আগে ওই বাক্সটার মধ্যে পুতুলগুলোকে লুকিয়ে কোনো তন্ত্র শক্তি দ্বারা বাক্সটাকে সে লুকিয়ে ফেলেছিল। তারপর সে নিজের গায়ে নিজেই আগুন ধরিয়ে দিয়েছিল। গ্রামের লোকেরা যখন তার ঘরের দরজা ভেঙে ফেলে, তখন দেখতে পায় শরীরে জ্বলন্ত আগুন নিয়ে লোকটা চিৎকার করে বলছে, আমি আবার ফিরে আসবো, আমি আবার ফিরে আসবো। আমার এই 4টে সন্তান, আর এই 4টে সন্তান যতদিন বেঁচে থাকবে, আমি আবার ফিরে আসবো, আবার ফিরে আসবো, আবার ফিরে আসবো। কিন্তু কিন্তু ফাদার, ওই পুতুলগুলো আর পুতুলের দড়িগুলো কিন্তু বড়ই অদ্ভুত, জানেন তো? সামান্য কাঠের পুতুল বলে কিন্তু ওগুলোকে মনে হয়নি। ছবিতে দেখে আমার কিন্তু মনে হয় ওই পুতুলগুলো আসলে কাঠের হলেও তার ওপর দিয়ে মানুষের হাড় গুঁড়ো আর কাঠের গুঁড়ো দিয়ে তৈরি। যে দড়িগুলোর কথা তোমরা বলছো, ওগুলো যতদূর সম্ভব মৃত মানুষের শিরা কেটে কেটে তৈরি করা হয়েছে। এবার এগুলো সে কি করে তৈরি করেছে তা আমি জানি না, তবে এখন আমাদের প্রধান কাজ হবে। আমি এতক্ষণ কথা শুনে চলেছিলাম, এবার বললাম, এখন আমাদের প্রধান কাজ হবে ওই পুতুলগুলোকে আটকানো আর সজল আর প্রাঞ্জলকে রক্ষা করা। চলো আজ রাতে তাহলে ওই হাসপাতালে, ওদের দুজনের বেডের পাশেই আমাদের থাকতে হবে। তখন গভীর রাত, একটা ওষুধের গন্ধ ম ম করছে। হাসপাতাল আমার খুব একটা ভালো লাগে না, আর সত্যি বলতে শুধু আমার কেন, হাসপাতাল কারোরই ভালো লাগে না। তবে আজ নেহাত বাধ্য হয়ে সজল আর প্রাঞ্জলের বেডের খানিকটা পাশে আমাদের থাকতে হয়েছে। ফাদার গোমসের বেশ চেনাশোনা রয়েছে হাসপাতালে। তিনি কথাবার্তা বলে সজল ও প্রাঞ্জলের এই দুজনের বিছানা পাশাপাশি রেখে দিয়েছেন। এই ঘরে থাকা সমস্ত রোগীদের অন্য ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে। যদিও এটা নার্সিং হোম, এই ঘরে 4 জনের বেশি রোগী থাকার কথা নয়। বাকি 2 জনকে বিকেলের মধ্যে সরিয়ে ফেলা হয়েছে। আমরা ঘরের দরজা জানলা বন্ধ করে একটা বিছানার এক পাশে 3 জনে বসে রইলাম অনেকক্ষণ ধরে। প্রাঞ্জল আর সজলের হাত পায়ের শিকল খুলে দেওয়ার কথায় ডাক্তার বলেছিল। ওরা কিন্তু যে কোনো সময় চিৎকার করছে আর বাইরে ছুটে পালিয়ে যেতে চাইছে। আপনারা সামলাতে পারবেন তো? দেখুন ফাদার গোমস, আমি আপনাকে ব্যক্তিগতভাবে চিনি, তাই এটা আমি করছি, না হলে কিন্তু আমি কখনোই এটা করতাম না।
আপনি আমায় ভরসা করতে পারেন ডাক্তার। আর ঘরের বাইরে তো দুজন থাকবেই, তেমন কোনো সমস্যা হলে আমি ওদেরকে ডেকে নেব। আমার মনে হয় না রাতে আর তেমন কিছু হবে বলে। তারপর থেকে শুরু হয়েছে অপেক্ষা। ঘরের মধ্যে একটা সাদা আলো জ্বলছিল। বেশ অনেকক্ষণ থাকতে থাকতে দেবাংশু কেমন যেন ঢুলছিল। আমি তাকিয়ে দেখলাম ফাদার গোমস কিন্তু একভাবে তাকিয়ে রয়েছে। কিন্তু আমার মনে একটা প্রশ্ন বারবার জেগে উঠছে, ওই বাক্সটা কোথায়? আমারও বোধহয় চোখ লেগে এসেছিল, আর হবে নাই বা কেন, এ কদিন গোটা রাত ভালোভাবে ঘুমোতে পারে। একটু পরে ফাদারের ডাকে ঘুম ভাঙল। রিতম, এই রিতম, একবার সামনের দিকে তাকিয়ে দেখো। ও কি বিভৎস কাণ্ড! তাড়াতাড়ি চোখ খুলে সামনের দিকে তাকিয়ে দেখলাম। ততক্ষণে দেবাংশুও সামনের দিকে তাকিয়েছে। আর সামনের দিকে তাকাতেই যে দৃশ্যটা দেখতে পেলাম, আমার গোটা শরীর যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সজল আর প্রাঞ্জলের বিছানার ঠিক মাথার কাছে এসে দাঁড়িয়েছে দুটো কালো ছায়ামূর্তি। সেই ছায়ামূর্তি দুটো যেন হাত সামনের দিকে বাড়িয়ে দিয়েছে। এমনভাবে হাত বাড়িয়ে দিয়েছে যেন দুটো হাতে ধরে রাখা রয়েছে কতগুলো সুতো। আর সেই আঙুলের অদ্ভুত টানে সজল আর প্রাঞ্জলের গোটা শরীর যেন অদ্ভুতভাবে নেচে চলেছে। কখনো তার দুটো পা একপাশে সরে যাচ্ছে, কখনো হাতগুলো অদ্ভুতভাবে এদিক ওদিক সরছে, মাথাটা একবার একপাশে হেলে যাচ্ছে, তো আবার সঙ্গে সঙ্গে অন্য পাশে হেলে যাচ্ছে। তবে সেই দুটো ছায়ামূর্তির পেছনে এসে দাঁড়িয়েছে আরো দুটো ছায়ামূর্তি। আর আমাদের পাশের খালি বিছানাটার ওপরে রয়েছে সেই বাক্সটা। আমি ধরা গলায় কাঁপতে কাঁপতে বললাম, ফাদার, ফাদার, ওগুলো কি? আমার সামান্য বুঝতে ভুল হয়ে গেছিল রিতম। আসলে ওই বাক্সের মধ্যে একটা নয়, আমার মনে হয় ওই বাক্সের মধ্যে 4টে মানুষের আত্মা বন্দি করা ছিল। ওই 4টে পুতুলের মূর্তি নিশ্চয়ই ওই পুতুলওয়ালা 4টে মানুষের হাড় দিয়েই তৈরি করা হয়েছিল। ওই 4টে পুতুল আর 4টে মানুষের শিরা দিয়ে ওই পুতুলকে চালাবার দড়িগুলো তৈরি করা। ঠিক এই কারণেই 4টে আত্মা বাক্সের ভেতর বন্দি হয়েছিল। ফাদার, আমিও সেটা ভাবছিলাম। যদি ওই লোকটা আগুনে পুড়ে মারা যায় তাহলে তাহলে তার আত্মাই বাক্সের মধ্যে বন্দি হলো কি করে? কিন্তু এখন কি করা যায় ফাদার? হ্যাঁ, এখন কি করা যায়? এখন একটাই কাজ করতে হবে আমাদের। ওই 4টে আত্মা যখন এখানে আছে, নিশ্চয়ই 4টি পুতুল ওই বাক্সের মধ্যেই আছে। ওই বাক্সটা আমায় খুলতে হবে। তারপর এই জলটা ওই পুতুলগুলোর গায়ে ঢালতে পারলে কিছুক্ষণের জন্যই ওই আত্মারা এখান থেকে চলে যাবে। কিন্তু তখন তো পুতুলগুলো আপনাকে আক্রমণ করার চেষ্টা করবে ফাদার। ঘরের মধ্যে অনেকক্ষণ থেকেই ধক ধক করছিল আলোটা। সেই অদ্ভুত আলো আধারিতে ফাদার আমাদের দিকে তাকিয়ে বললেন, জলটা পুতুলের গায়ের দেওয়ার সাথে সাথেই একটা গোপন মন্ত্র উচ্চারণ করতে হবে। সেটা তোমরা পারবে না, তাই সেই সময় ওই আত্মাদের আটকানোর কাজ তোমাদের। তবে সাবধান, ব্যাপারটা কিন্তু সহজ হবে না। কথাটা বলেই ফাদার দুপা এগিয়ে গেলেন সেই বিছানায় বাক্সটার কাছে। আর সাথে সাথে বিছানার ওপর সজল আর প্রাঞ্জল উঠে বসল। তাদের হাত দুটো সামনের দিকে বাড়ানো দেখে মনে হলো ঠিক যেন সেদিন আমার ঘরের ওপর দেখতে পাওয়া পুতুলটার মতো। সজল প্রাঞ্জল কেমন যেন অদ্ভুতভাবে হাঁটতে হাঁটতে এগিয়ে গেল ফাদারের দিকে। আমি আর দেবাংশু বিছানা থেকে উঠে গিয়ে শক্ত করে ধরলাম সজল আর প্রাঞ্জলকে, কিন্তু তাদের শরীরে যেন অমানসিক শক্তি। ঘরের ভেতর যেন একটা ঝড় বইতে লাগলো। চারপাশে বিছানা, জিনিসপত্র সবকিছু তছনছ হয়ে যেতে লাগলো। কিন্তু দরজা জানলা বন্ধ থাকা ঘরে এমনটা সম্ভব কি করে? তার সাথে অদ্ভুতভাবে একটা চিৎকার শোনা যেতে লাগলো, যেন ঘরের ভেতর থেকে একসাথে ডেকে উঠেছে অনেকগুলো কাক। সেই প্রবল চিৎকারের মধ্যে আমরা দুটো হাত চেপে ধরে রয়েছি সজল আর প্রাঞ্জল। কিন্তু এবার সজলের একটা হাত এসে চেপে ধরলো আমার কাঁধের কাছটা। বরফের মতো ঠান্ডা তার শরীর। তার হাতের প্রবল জোর যেন আমার কাঁধ ভেঙে গুঁড়িয়ে দিতে চাইছে। যন্ত্রণায় আমার মুখ থেকে একটা চিৎকার বেরিয়ে এলো। শরীরের সর্বশক্তি দিয়ে একটা ধাক্কা দিলাম সজলকে, কিন্তু তাতে কিছু হলো না সজলের। তার একটা হাতের ধাক্কায় আমি ছিটকে গিয়ে পড়লাম মেঝেতে। ততক্ষণে দেবাংশুও মেঝেতে গিয়ে ছিটকে পড়েছে। সজল আর প্রাঞ্জল এগিয়ে যেতে লাগলো ফাদারের দিকে। ফাদার ততক্ষণে বাক্সের ঢাকনাটা খুলে পুতুলগুলোর ওপর সেই মন্ত্রপুত জল ছড়িয়ে দিতে দিতে অদ্ভুত মন্ত্র পড়ছিল। সে মন্ত্রটা বোঝার মতো ক্ষমতা আমার কিংবা দেবাংশুর নেই। ততক্ষণে আমরা মেঝেতে পড়ে আছি। ফাদার একভাবে মন্ত্র পড়ে চলেছে আর সজল প্রাঞ্জল এগিয়ে যাচ্ছে তাকে ধরতে।
আমরা কোনো রকমে এগিয়ে গিয়ে তাদের পা চেপে ধরলাম। পা চেপে ধরার জন্য দুজনেই ছিটকে পড়লো মেঝের ওপর। ফাদার সেই শব্দে একবার পেছনের দিকে ঘুরে তাকালো, তারপর নিজের কাজ চালিয়ে যেতে লাগলো। ওদিকে সেই 4টে কালো ছায়ামূর্তি ঘরের ভেতর যেন তাণ্ডব শুরু করেছে। বেশ বুঝতে পারছিলাম সরাসরি আমাদের কোনো ক্ষতি করার ক্ষমতা ওদের নেই, তাই ওরা প্রাঞ্জল আর সজলের মাধ্যমে ফাদারকে আটকাতে চাইছে। প্রাঞ্জল আর সজল মেঝেতে পড়ে যাওয়ার পরেও আমাদের টানতে টানতে এগিয়ে যেতে লাগলো ফাদারের দিকে। তাই ফাদারের কাছে ওরা গিয়ে পড়েছে, একটা হাত তুলে ফাদারকে টেনে ধরতে চাইছে। তখনই আমি একটা লাফ দিয়ে গিয়ে পড়লাম সজলের ঠিক হাতের কাছে। তারপর দুটো হাত দিয়ে যতটা সম্ভব শক্ত করে তার হাত চেপে ধরে রইলাম। সজল আর প্রাঞ্জলের মুখ থেকে বেরিয়ে এসেছিল একটা গোঙানির চিৎকার। দেবাংশু বলল, ফাদার, ফাদার আর পাচ্ছি না, ফাদার আর পাচ্ছি না, আর পাচ্ছি না, আর পাচ্ছি না, ওকে আটকে রাখতে আর পাচ্ছি না, আর পাচ্ছি না। আর একটু ধরে রাখো। আবার ফাদার নিজের মতোই মন্ত্র করতে করতে সেই শেষের সমস্ত জলটা পুতুলের গায়ে ঢেলে দিয়ে আবার ডালাটা বন্ধ করতে লাগলেন। তার সাথে সাথে 4টে কালো মূর্তি যেন ছিটকে এলো ঘরের চারপাশ থেকে। তারপর জড়ো হলো বাক্সটার ঠিক ওপর। বাক্সটা বন্ধ করার আগেই ছায়ামূর্তিগুলো একসাথে গিয়ে ঢুকলো বাক্সটার ভেতর, আর তার সাথে সাথে ফাদার বাক্সটার ডালা বন্ধ করে দিয়ে বসে পড়ল মেঝের ওপর। স্পষ্ট দেখতে পেলাম ফাদারের কপালে জমা হয়েছে বিন্দু বিন্দু ঘাম। সজল আর প্রাঞ্জল তখন মেঝের ওপর নিষ্প্রাণ হয়ে যেন পড়ে রয়েছে। তাড়াতাড়ি এগিয়ে গিয়ে নাকের কাছে হাত রাখতে বুঝতে পারলাম নিঃশ্বাস চলছে, তার মানে এখনো বেঁচে আছে। ফাদার আস্তে আস্তে বলল, বেঁচে আছে, চিন্তা নেই। এবার ওদের চিকিৎসায় কোনো ত্রুটি হবে না। এবার ওরা আস্তে আস্তে ঠিক হয়ে উঠবে। ডাক্তার কিন্তু এই ঘরটা দেখে মোটেই খুশি হবেন না। গোটা ঘরটা কি অবস্থা হয়েছে বলুন তো। নিশ্চয়ই সজল আর প্রাঞ্জলের বাড়ির লোক তাদের ছেলের প্রাণের বিনিময়ে এটুকু খরচা বহন করতেই পারবেন। তবে আমি একটা অন্য চিন্তা করছি। কি চিন্তা ফাদার? ফাদার এগিয়ে গিয়ে বাক্সটা দু হাতে তুলে নিলেন, তারপর বললেন, ব্যাপারটা এত সহজে শেষ হবে বলে আমার মনে হচ্ছে না। এই বাক্সটা একবার যখন ওখান থেকে বেরিয়ে এসেছে, তখন এটাকে আমি আমার কাছে আটকে রাখতে পারবো না। এটা আবার চলে যাবে, আর ঠিক কিভাবে ওরা আবার ফিরে আসবে তা আমিও বলতে পারবো না। আমি ফাদারের দিকে তাকিয়েছিলাম। দেবাংশু হঠাৎ চিৎকার করে বলে উঠল, ফাদার, বাক্সটা! আমি আর দেবাংশু অবাক হয়ে ফাদারের হাতের দিকে তাকালাম। ফাদারের হাত থেকে সেই কালো বাক্সটা আস্তে আস্তে যেন হাওয়ায় মিলিয়ে যেতে শুরু করেছে। ফাদার শান্ত গলায় বললেন, ও একবার যখন ছাড়া পেয়েছে, আবার কাউকে না কাউকে খুঁজে নেবে ঠিক। নিজের হাতের পুতুল বানানোর মতো কাউকে আবারও খুঁজবে। আর ঠিক ওরা যেভাবে নাচাবে, সেভাবেই সেই মানুষটাও নাচবে। আমি তাকিয়ে রইলাম ঘরের চারপাশে। সজল আর প্রাঞ্জলকে ততক্ষণে বিছানার ওপর তুলে দেওয়া হয়েছিল। দেবাংশু এগিয়ে যাচ্ছিল দরজার দিকে। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা লোকদের বললে ডাক্তারকে ডেকে দেবে। ঘরের মধ্যে যেন এতক্ষণ ধরে একটা ঘূর্ণি ঝড় চলেছে। ফাদার ধরা গলায় যেন নিজের মতোই বললেন, ওই 4টে লোকের রক্ত যদি এখানে বন্দি থাকে, তাহলে ওই লোকটার আত্মারও এখনো বেঁচে থাকা প্রয়োজন। মানুষ মারা যাওয়ার পরেও আত্মা বেঁচে থাকতে পারে, কিন্তু আত্মার মৃত্যু হলে কোনো তন্ত্র শক্তি আর ক্রিয়া করতে পারে না। ঠিক তখনই আমার মনে পড়ে গেল একটা কথা। প্রথম যেদিন বাক্সটা আমরা প্রাঞ্জলের ঠাকুরদার বাড়িতে খুলেছিলাম, ঠিক তখনই বাক্সটা থেকে বেরিয়ে এসেছিল একটা কালো ছায়া। তাহলে ওটা কি আসলে সেই লোকটারই আত্মা? শেষ হল সুকান্ত দাসের কলমে জিঘাংসা। আজকের গল্প পাঠে ফিকি ফ্রাইডে স্টোরিজ, ফিকশন হান্ট এবং হানাবাড়ি থেকে শান্ত। অন্যান্য চরিত্রে ফেরারি মন থেকে বুবাই, সৌমদীপ,
শুধু গল্পের জন্য এবং স্কেয়ার এলিভেটর থেকে বিপুল, ডক্টর তন্ময়, ফিকশন হান্ট থেকে প্রীতম, আর আমি ঋদ্ধি। এই সুন্দর প্রচ্ছদটা করেছে পিক্সেলেট থেকে অঙ্কিতা, স্ক্রিপ্টিং দিশানি, বিশেষ সহযোগিতায় হরস্কোপ অফিসিয়াল এবং হানাবাড়ি অফিসিয়াল থেকে রুবিনা, আবহ, শব্দগ্রহণ ও ভিডিওগ্রাফিক্স আমি ঋদ্ধি, পরিবেশনা এবং পরিচালনায় টিম হানাবাড়ি। তো বন্ধুরা, আজকের গল্পটা নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে দিও তোমাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের কাছে, এবং তাদেরকে বলো আমাদের হানাবাড়ি অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা যেন তারা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করে অল করে দেয়। তাতে আমাদের কোনো ভিডিও এলে তারাও তোমাদের মতো সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পেয়ে যাবে। বন্ধুরা, আমরা কিন্তু তোমাদের সমস্ত কমেন্ট পড়ি এবং তোমাদের রিপ্লাই ব্যাকও করি, তাই কমেন্ট করতে ভুলো না এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো গল্পটা। তোমাদের জন্য আরও একটা চমক খুব তাড়াতাড়ি আসতে চলেছে লেখক শ্রী শোভন কাপড়িয়ার কলমে গর্ভগৃহে মৃত্যুপাত, একটি দুর্ধর্ষ ভয়ঙ্কর গল্প। আমাদের সমস্ত গল্পের আপডেট তোমরা আমাদের ইউটিউব কমিউনিটি পোস্ট এবং ফেসবুক পেজে পেয়ে যাবে। ফেসবুক পেজটাও তোমরা ফলো করে দিও, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। তাহলে বন্ধু, আজ এই পর্যন্তই। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, হানাবাড়ির পাশে থেকো আর ভয়ে থেকো। শুভরাত্রি।